আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি ঢুকতে পারছি এইমাত্র। আমি চেষ্টা করছিলাম আসসালামু আলাইকুম স্যার। 3-4 মিনিটস। স্যার স্যার ঠিক আছে, আমি শুরু করতেছি স্যার। আমি আপনাকে স্যার সুযোগ দিব স্যার। হ্যাঁ, আমরা ওয়েট করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভেরি গুড ইভিনিং। আজকে সেশনটিতে যারা যুক্ত হয়েছেন, আজকে মূলত আমাদের ভ্যাট কনসালটেন্ট এক্সাম প্রিপারেশনের উপরে যে গাইডলাইন সেটার উপরে একটা ব্রিফ ধারণা থাকবে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা যেন আনমিউট না হন, মিউট থাকবেন সবাই। অকারণে আনমিউট হবেন না। হ্যাঁ, সবাই একটু মিউট থাকবেন। তাহলে আমাদের ক্লাসের ফ্লোটা ঠিক থাকবে। এবং আমাদের ক্লাসের শেষে গিয়ে কোশ্চেন কোয়ারি পর্ব থাকবে। আপনাদের যদি কোনো কারো কোয়ারি থাকে, কোশ্চেন থাকে, এটা আপনি নোট ডাউন করবেন। আমরা সেশনের শেষে আমরা সুযোগ দিব কথা বলার। সো এই মুহূর্তে আমি রিকোয়েস্ট করতেছি আমাদের চেয়ারম্যান স্যার মিস্টার শফিকুল আলম স্যারকে আমাদের সেশনটি আজকে শুরু করার জন্য। স্যার শুনতে পাচ্ছেন কিনা স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে সাজিদুল। সাজিদুল, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। প্লিজ স্যার। ওকে, তো স্যার আমরা ঠিক শুরু আছে। করতে পারি প্লিজ। ওকে, আসসালামু আলাইকুম অ্যান্ড ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ। আপনারা কেন এই সেশনে জয়েন করেছেন আপনারা জানেন। আজকে আমাদের এই সেশনটা মূলত হচ্ছে যে ভ্যাট কনসালটেন্ট এক্সাম প্রিপারেশনের জন্য। তো এখানে আমাদের দুইজন অত্যন্ত বিজ্ঞ যারা এই ট্রেনিংগুলো বা এই ধরনের সেশনগুলো কন্ডাক্ট করছেন নিয়মিত, এরকম দুজন আছেন। একজন মোহাম্মদ হাবিবুর রহমান, হ্যাঁ, এবং আরেকজন হচ্ছে রফিকুল ইসলাম শামীম। ওনাদের যখন ডাকবেন আপনি ওনাদের কোয়ালিফিকেশন এবং ওনারা যে এই ট্রেনিংয়ের জন্য অত্যন্ত পারফেক্ট মানুষ সেই জিনিসটা আপনারা বলবেন। বাট আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আহ, এখনকার কনটেক্সটে আজকে যে এখানে প্রায় 150 মানুষ আমরা আছি, আমি তাদের সেই পার্টিসিপেন্টের উদ্দেশ্যে কয়েকটা পয়েন্ট বলতে চাই। ফার্স্ট অফ অল, যে অতীতের যে কোনো সময়ের থেকে আপনার কমপ্লায়েন্স বিষয়টা ভিন্নভাবে এখন দেখা হচ্ছে। কিরকম, আমি উদাহরণ দিই। আপনারা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে প্রথম যখন 1991-এ 1991 সালে ভ্যাট আইনটা আসে, বা আরো আগে যদি আমরা আসি যে 1984 সালের যখন হচ্ছে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স ছিল। আহ, তো স্পেশালি আমি এনবিআর এর এই দুটো আইনের কথাই বলছি, ইনকাম ট্যাক্সের অর্ডিন্যান্স, পরবর্তীকালে ইনকাম ট্যাক্স অ্যাক্ট যেটা আসছে 2023, এবং ভ্যাট অ্যাক্ট এক টাকারই আসছে 1991 সালে, এবং পরবর্তীকালে 2012 সালে এটা এনাক্ট করা হয়। বাট বিভিন্ন চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে 16 সালের রুল আসে এবং 19 সাল থেকে মোটামুটি এটা চালু হয়েছে। এখন চ্যালেঞ্জটা কোথায়? চ্যালেঞ্জ হচ্ছে এই জায়গাটাতে, এই আইনগুলোকে আসলে ইগনোর করবার একটা টেন্ডেন্সি ছিল হচ্ছে অন্টারপ্রেনিয়ারদের ভিতরে। এবং আমাদের প্রফেশনালরা, যারা আসলে প্রফেশনাল বলতে বলতে চাচ্ছে এরকম প্রফেশনাল যারা আহ, বিভিন্নভাবে এই প্রসেসে ইনভলভ। কারা কারা ইনভলভ আপনারা খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। আজকে আমি যে কথাগুলো বলবো, নর্মালি এই কথাগুলো আপনারা শুনেন না, এই কারণে আমি এটা বলছি। ট্রেনাররা এই ট্রেনিং দিবেন বা আমি এই ট্রেনিং করায় থাকি, আপনারা জানেন। আমি এখানে ক্লাসও নিব, কিন্তু আপাতত আমি যে পয়েন্টটা বলছি সেটা আগে একটু মনোযোগ দেন, তারপরে আমি আমাদের যে হাবিবুর রহমান সাহেব আছেন ওনাকে হ্যান্ড ওভার করবো। খেয়াল করে দেখেন যে দেশ স্বাধীন হওয়ার পরের বাংলাদেশের ব্যবসার পরিবেশ কেমন ছিল। সেইখানে আপনার যে কেউ চাইলে যে কোনো ধরনের ব্যবসা শুরু করতে পারতো। কোনো রকম লিগ্যাল ফ্রেমওয়ার্ক বা লিগ্যাল কমপ্লায়েন্সটা খুব একটা দেখার আহ, সুযোগও তৎকালীন গভর্নমেন্টের ছিল না। বিকজ তখন তো একটা মানে ভূমিধস একটা অবস্থা থেকে ধরেন একটা সদ্য স্বাধীন হওয়া দেশের এই সুযোগটা ছিল। এরপরে আমরা দেখেছি যে আমাদের দেশের একটা সময় পার হয়েছে, 70, 80 দশক, 90-এর দশকে এসে যখন ভ্যাট আইন করা হয় তখন কিন্তু একটা ম্যাসিভ রিপার্কেশন ছিল, স্পেশালি জনগণের দিক থেকে। কারণ ভ্যাট হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স, যেটি আপনার কোনোভাবেই ব্যবসায়ীদের উপর সরাসরি ইম্প্যাক্ট ফেলে না, এটা ফেলে হচ্ছে ভোক্তার উপরে। সো এইটাকে একটা চ্যালেঞ্জ ছিল। এবং ইনকাম ট্যাক্সের ভিতরও আমাদের ইনকাম ট্যাক্স না দেওয়ার বা এটাকে অ্যাভয়েড করার, অ্যাভয়েডেন্স করার একটা টেন্ডেন্সি ব্যবসায়ী এবং যারা ইন্টারমিডিয়েরি আছে। কারা ইন্টারমিডিয়েরি? যেমন ধরেন বিভিন্ন অর্গানাইজেশনের ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, এজিএম, ডিজিএম, অথবা অনেক সিএফওদের ভিতরেও একটা প্ল্যান থাকে যে কিভাবে অর্গানাইজেশনের ট্যাক্স ভ্যাটের বার্ডেনটা কমানো যায়। তো এটা থাকে। একই সঙ্গে সঙ্গে আবার কিছু পিপল আছে যারা হচ্ছে অর্গানাইজেশনে চাকরি করে না, ইন্ডিপেন্ডেন্ট কনসালটেন্ট হিসেবে কাজ করে। তারাও
ওনারদেরকে অ্যাওয়ারনেস খুব একটা না করে রেদার একটা গোজামিল দেওয়ার একটা পরিকল্পনা আমরা দেখেছি বিভিন্ন সময় অনেকে এই বুদ্ধিগুলো দেয়, কিন্তু সেই জিনিসটা গ্র্যাজুয়ালি আমাদের হাতের থেকে বেরোয় যাচ্ছে। কিরকম আমি বলি, যদি আজ থেকে 10 বছর আগে ধরেন তখন দেখা যেত যে অনেক অর্গানাইজেশন 3 রকম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতো। এবং তিনটা কি কি পারপাস করতো, একটা করা হতো হচ্ছে যে মূলত ইনকাম ট্যাক্সের জমা দেওয়ার জন্য, অর্থাৎ ট্যাক্সের অথরিটির কাছে যে অ্যানুয়াল কর্পোরেট রিটার্ন দিতে হয় সেটার জন্য করা হতো। আর ভ্যাট অথরিটি সাধারণত ওই সময়, আমি আজ থেকে 10-12 বছর আগে বলছি, তখন কিন্তু ভ্যাট অথরিটি আলাদাভাবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে অতটা বদার ওই সময় করতেন না। সেই সময় আসলে ডিফারেন্ট ডিফারেন্ট ছিল, যেমন প্রাইস ডিক্লারেশন বিভিন্ন ফর্মে বিভিন্ন রকম ছিল, ফলে জিনিসটা আর কি ক্রস চেকিংটা হতো না। কিন্তু আজকে আপনার আমাদের ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ আইসিএবি এবং স্পেশালি এফআরসি এবং আদার রেগুলেটর যখন দেখলো এই যে 3 ধরনের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হয়, তার ভিতরে সাধারণত দুটোই হতো নকল, অর্থাৎ কোনো না কোনো সিএ ফার্মের প্যাড নকল করে অথবা তাদের সাইন নকল করে ফেক অডিট রিপোর্টের মাধ্যমে জমা হতো। আর কিছু আপনার প্র্যাকটিশনাররা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি এরকম গাফিলতি ছিল যে ভিন্ন ভিন্ন অডিটরের কাছ থেকে ভিন্ন ভিন্ন রিপোর্ট সাইন নিয়ে এটা করা হয়েছে। এই কনটেক্সটে যখন ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ এবং আমাদের ভিতর থেকে যখন সেলফ সেন্সর্ড নিজেদের রেগুলেট করার কোশ্চেন আসলো, তখন আমরা প্রথম দেখলাম ফার্স্ট ইনিশিয়েটিভ যে আমরা ডিভিএস, ডকুমেন্ট ভেরিফাইড সিস্টেমটা চালু করা হলো 2019 সাল থেকে। এবং তখন থেকে কি হলো, এই ডিভিএসটা ইজ ওন্ড বাই আইসিএবি, কিন্তু এটার কন্ট্রোল মেকানিজম, এটা চেকিং করতে পারে এফআরসি, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, বাংলাদেশ ব্যাংক, এনবিআর, আরজেএসি সহ আরো অনেক রেগুলেটর। এটা মোটামুটি বোঝা যায় যে আইসিবির ইনভেনশন বা আইসিবির কন্ট্রোল মেকানিজম হলেও এক্সটার্নাল ইউজার হিসেবে অন্যান্য রেগুলেটর ইউজ করছে। ফলে আস্তে আস্তে আমরা দেখতে পেলাম যে এই যে ডিফারেন্ট সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আস্তে আস্তে বন্ধ হওয়া শুরু করলো। এবং আমরা দেখতে পেলাম যে এই যে ধরেন এজিএম করবার ব্যাপারে যে আরজেএসির রেগুলেশন ছিল, এটা নিয়েও একটা চ্যালেঞ্জ ছিল। কি চ্যালেঞ্জ ছিল, একসময় দেখা যেত যে যেহেতু অডিট রিপোর্টের পার্টিকুলারলি ডেটটা কোনো ফিজিক্যালি যেটা দেওয়া হতো ওটাকেই অ্যাকসেপ্ট করা বাধ্য ছিল, কিন্তু আমরা যখন সিস্টেম জেনারেশন শুরু করলাম তখন এই ডেটগুলো চাইলেও কেউ ব্যাক ডেটে অডিট রিপোর্ট সাইন করা বা অডিট রিপোর্ট জেনারেট করা বা অডিট করবার কোনো প্রক্রিয়া থাকলো না। পরবর্তীকালে দেখা গেল যে আরজেএসির একটা বিভিন্ন হাইকোর্ট যে বিভিন্ন প্রক্রিয়ায় এটা একটা চ্যালেঞ্জের ভিতরে পড়ে গেলাম আমরা। আপনারা যারা এখানে আছেন অলমোস্ট কম বেশি এই প্রবলেমটা ফেস করেছেন। এসব করে এখন এনবিআর যে অটোমেশনে আসছে, ফার্স্ট অটোমেশন কি এবার দেখলেন আপনারা, প্রাইভেট সেক্টরের মানে প্রাইভেট যারা হচ্ছে ব্যক্তি পর্যায়ের করদাতাদের অলমোস্ট সবার, গত বছর করলো গভর্নমেন্ট বা কিছু কিছু গভর্নমেন্ট এমপ্লয়ীদেরকে, এবার সবার জন্য করা হয়েছে। এবং সামনের বছর কর্পোরেট ট্যাক্সটাও রিটার্নটা দিতে হবে আপনার হচ্ছে সিস্টেম। এবং সেখানে কিন্তু এনবিআর অলরেডি আইসিবির সঙ্গে একটা জয়েন্ট ইনিশিয়েটিভ নিচ্ছে, যার মাধ্যমে এই অডিট রিপোর্টগুলো যেন কেউ ফেক রিপোর্ট না দিতে পারে। এখন অনেকে এই সুযোগটা হয়তো নেওয়ার চেষ্টা করছে, যদি নিতে পারবে না। এটা খুবই ভয়ের কারণ হবে যদি কেউ এই কাজটা করে থাকে, যে ফেক অডিট রিপোর্ট দিয়ে এখনো কোনো রকম কোনো বেনিফিট নেয়। সিমিলারলি ভ্যাট অথরিটির যেটা আমরা মূসক যে ছিল আগের আইনে 1991 সালে আইনে ছিল 1 ক খ ঘ একবার তৈরি হয়েছিল। তো সেই যে মূসক ডিক্লারেশনে বাধ্যবাধকতার প্রক্রিয়াও কিন্তু অনেক ধরনের অ্যানোমালিস ছিল, সেটাকে এখন আমরা সহগ ডিক্লারেশন 4.3 করেছি। টু সাম এক্সটেন্ট মাঝে মাঝে মনে হয় অনেকের জন্য এটা ম্যান্ডেটরি না, আসলে মূলত অলমোস্ট সবার জন্য ম্যান্ডেটরি, যারা এক্সপোর্ট এবং কিছু কিছু জায়গায় যারা হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানি কাজ করে। এবং একদম লাস্ট আইনে যেটা 2025-এর যে ইয়াটা আসলো অর্থ অর্ডিনেন্স, সেখানে আমরা একটা দুইটা ক্ষেত্রে এক্সেপশন দিয়ে মোস্টলি সবাইকেই বলা হয়েছে যে 4.3 দিতে হবে কি হবে না বলা নাই, কিন্তু কার কার দিতে হবে না এই জিনিসটা ক্লিয়ার করা হয়েছে। সো এই ধরনের অনেকগুলো ইস্যুর মাধ্যমে আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে এখন ইনকাম ট্যাক্স, ভিএটি, কাস্টম সহ আপনার যদি আরজেএসির ম্যাটার বলেন, যদি অন্য রেগুলেটর, এখন এফআরসি ইজ ভেরি স্ট্রং, আইসিএবির অডিট প্রক্রিয়া অতীতে কিছু ছোটখাটো ত্রুটি বিচ্যুতি থাকলেও লাস্ট 3-4 ইয়ার্স যেভাবে রিগোরাস আমাদের আইসিএবি থেকেও কিন্তু হচ্ছে কিউএডি টিম মানে কোয়ালিটি অ্যাসুরেন্স এবং বিভিন্নভাবে মেকানিজম করে যাতে করে রিপোর্টিং কোয়ালিটি, কমপ্লায়েন্স এগুলো মেনটেন করা হয়। তো সেটার কারণে এখনকার সময়
আমি যেটাকে একই সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ বলবো, আর উল্টা পাশে সবচেয়ে বড় অপরচুনিটি, আজকে এখানে যে 200 জন, 192 জন অলরেডি আছেন, তাদের জন্য অপরচুনিটি। কারণ আইটিপি যারা পাশ করেছেন তাদের আস্তে আস্তে করে কাজের ক্ষেত্র তৈরি হবে। সবচেয়ে বেশি সুযোগ থাকবে ভ্যাট কনসালটেন্টদের। কেন? বিকজ ভ্যাটের এরিয়াটা আপনি খেয়াল করেন, যদি আমাদের বাংলাদেশের বাজেট অর্থাৎ রেভিনিউ যদি আমরা বলে থাকি যে আমার রেভিনিউটা নর্মালি আমরা আমাদের প্রাইভেট বাজেট, কোম্পানির বাজেট কি করে, রেভিনিউ করি 100 টাকা, খরচ হিসাব করে নেট প্রফিট বের করি। আর গভর্নমেন্ট মেকানিজমে বাজেটিং প্রসেসে আগে খরচটা সেট করা হয় যে খরচ 100 টাকা হলে এটা কালেকশন কোন কোন খাতে হবে। তা আপনারা দেখেছেন যে যত আমাদের ন্যাশনাল বাজেট, সেটা ডেভেলপমেন্ট এবং রাজস্ব খাতের বাজেট, সবগুলো যে যদি 100 টাকা ধরি, তার ভিতরে 60 টাকার কাছাকাছি হচ্ছে এনবিআর থেকে আসে, আর বাদ বাকিগুলো গভর্নমেন্ট গ্র্যান্ট অথবা লোন, প্রাইভেট সেক্টর লোন। তার মানে মোস্টলি সব টাকাই লোন এবং গ্র্যান্ট ট্র্যান্ট বাদে অন্য টাকাগুলো এনবিআর থেকে আসে। এই এনবিআর এর টাকাটা যেটা 60 টাকা বললাম, মানে 100, টোটাল বাজেটে 60 টাকা, মানে বাজেট যদি 100 টাকা হয়, দেশের বাজেট যদি 100 টাকা হয়, তা 60 টাকা এনবিআর কন্ট্রিবিউট করে। এই 60 টাকারও প্রায় আবার 50% অলমোস্ট কাছাকাছি হচ্ছে ভ্যাট এবং সাপ্লিমেন্টারি ডিউটি এটাতে চলে আসে। তো সেই জায়গায় এসে এখনকার সময়ে আগামী, আমি এটা আপনাদেরকে কনফার্ম করতে পারি, যারা ভ্যাট প্রসেস প্র্যাকটিক্যালি শিখবেন এবং ভ্যাট কনসালটেন্ট এক্সামে পাশ করে থাকতে পারবেন, তাদের প্রফেশনাল ভ্যালু, তাদের সার্ভিসের ভ্যালু ইন টার্মস অফ জব করা অথবা ইন্ডিপেন্ডেন্ট কনসালটেন্ট হিসেবে কাজ করা, অনেকেই এখন শুরু করেছে। তারা নলেজ বেজ না, তারা অনেক জিনিস জানেন না। তো সেই জায়গাতে এই যে একটা হাফ জানা লোকজন যেভাবে কাজ করছে, এতে করে দেশের অর্থনীতি ক্ষতি হচ্ছে, ব্যবসায়ীরা ক্ষতি হচ্ছে। সো আমাদের একটা বড় উদ্দেশ্য এই ভ্যাট কনসালটেন্ট এক্সামের প্রিপারেশন, যেটা আমরা আজকে এখানে 200 জন লোক আছি, এখান থেকে ডেফিনেটলি আজকে একটা ফ্রি সেশন থাকবে, ইনফরমেশন শেয়ারিং সেশন। এরপরে আমরা এখানে সম্ভবত ওরা ডিক্লেয়ার করবে 10 থেকে 12টা ক্লাস থাকবে। আমি এর সঙ্গে এডিশনালি, ওরা জানে না, আমাদের বিসলিউশন টিমের যারা আছে, সাজ্জাদ, সাজিদুল বা বাইজিদ এবং আমাদের ইমরান, ওরা হয়তো জানে না, বাট আমি বলি, সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট 3টা ক্লাস স্পেশালি প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এর ভিতরে আমি আলাদা এডিশনাল নিব, যেখানে ফান্ডামেন্টাল ডেবিট ক্রেডিট, অ্যাকাউন্টিং এর ডেবিট ক্রেডিট থেকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবার প্রক্রিয়া, এবং কিছু কিছু জায়গায় আমি একটা আলাদা অ্যাড করব, সেটা হচ্ছে ভ্যাট ভ্যাট কনসালটেন্ট এক্সামের প্রিপারেশনের কোর্সের সাথে সাথে এডিশনাল এটা যুক্ত হবে। এবং আজকে ডিক্লারেশনের পরে আমি খুব বেশি সময় রাখবো না, কারণ হচ্ছে যে এটা আমার ওই ব্যাচটা শুরু করতে হচ্ছে। তো সেটা হয়তো 2-3 দিনের ভিতরে আপনারা যারা ভর্তি হবেন তারা ইমিডিয়েটলি ওইটা শুরু করতে পারবেন। আর আজকের হাবিবুর রহমান সাহেব দীর্ঘদিন কাজ করেন, সাজিদুল নিশ্চয়ই আপনাদেরকে বলবে। আমি এতগুলো কথা বলার একটা মোদ্দা কথা যদি বটম লাইন বলি, সেটা হচ্ছে সারা পৃথিবীতে কমপ্লায়েন্স কমপ্লায়েন্স কমপ্লায়েন্স, স্পেশালি আমাদের দেশেও কমপ্লায়েন্সটা খুব স্ট্রং ছিল। পার্টিকুলারলি গত বছরের লাস্ট রেজিম চেঞ্জ হওয়ার, গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে বাংলাদেশে যেভাবে রিফর্ম আসছে, এবং সামনে যদি ইলেক্টেড গভর্নমেন্ট যারা আসছে তারাও, আমি শিওর, আমি জানি, এবং এটা আপনারা সবাই খেয়াল করে থাকবেন, রিফর্ম ইজ এন ক্রুশিয়াল ইস্যু, এবং এটা খুবই পারফেক্টলি অ্যাড্রেস করা হচ্ছে। তো সেই অর্থে আজকে যারা খুব ভালোভাবে ভ্যাট নলেজ থাকবে, ট্যাক্স নলেজ থাকবে, যারা কমপ্লায়েন্স বুঝবেন, তাদের ডিমান্ড অতীতের যে কোনো সময় থেকে অনেক বেশি হবে। এবং বিজনেস অর্গানাইজেশনগুলো টু সাম এক্সটেন্ট ভলান্টারি লেভেলে না করলেও ম্যান্ডেটরি লেভেলে তাদেরকে কমপ্লাইন করার দিকেই এনবিআর যাচ্ছে অটোমেশনের মাধ্যমে। সেখানে একই সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন আন্ডার টেবিল যে মানে ডিলিং টিলিং গুলোর গল্প শুনে থাকি বা আমরা দেখি, সেগুলো বন্ধ হবে। নলেজ বেস, আপনার যারা নলেজ আছে তারা ফাইট দিতে পারবে প্রপারলি। নলেজের মাধ্যমে ইনকাম ট্যাক্স, ভ্যাট অথরিটির সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ মিলায় আমরা অর্গানাইজেশনের এই কমপ্লায়েন্স গুলো মেনটেন করতে পারবো। সেই কারণে এবারের ভ্যাট কনসালটেন্ট এক্সামটা সংখ্যা যেমনি বেশি পাশ করাবে, তেমনি এদের গুরুত্ব অনেক বেশি, এবং আপনাদের অনেক সিরিয়াসলি প্রিপারেশন নিতে হবে। আমি শিওর অ্যাবাউট দ্যাট। উইথ দ্যাট নোট, আমি আজকে কোনো টেকনিক্যাল ডিসকাশনে গেলাম না। আজকে হাবিবুর রহমান সাহেব ক্লাস দিবেন হয়তো, আমি জানি না অন্য কোনো কনসালটেন্টও থাকবেন হয়তো। আজকে ক্লাসটা কন্টিনিউ হোক। আপনারা যারা এনরোল করবেন, প্রথম যে ক্লাসটা ওইটা আমি একদম বেসিক ফান্ডামেন্টাল ভ্যাট নিয়ে আলাপ করব, যাতে করে আপনারা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় ভ্যাট কনসালটেন্ট এক্সামে খুব নিটিগিটিতে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টগুলো অ্যান্সার করতে পারবেন খুব ইজিলি। আমি আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু হেল্প ইউ। আর সঙ্গে সঙ্গে যেটা 3টা ক্লাসের কথা বললাম, যেটা আপনারা না বুঝলে, অ্যাকাউন্টিংটা ভালো না বুঝলে ভ্যাট জানা যাবে না, বিকজ ভ্যাট ইজ নট এ ডিফারেন্ট মানে ডোমেইন। এটা হচ্ছে বেসিক্যালি আমরা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করি, অর্থাৎ আইএস অনুযায়ী ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, চেঞ্জ ইন ইকুইটি যা যা করি না কেন,
ইনফ্যাক্ট এর সমস্ত এলিমেন্টগুলো ভ্যাটের সাথে কানেক্টেড। আমি বুঝাই দিব যে ভ্যাট ইজ নট ডিফারেন্ট ফ্রম দ্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। সো ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর ট্যাগ করে আপনাদের নলেজ এনরিচ হবে, আপনারা সেকশন ধরে ধরে প্র্যাকটিক্যাল কেস বেস, এবং আমি একটা এই যে আপনাদের 10-12টা ক্লাস হবে, এটা একটু পরে হয়তো আপনাদের ক্লিয়ার করবে আমাদের সাজেদুল, সেখানে একটা ক্লাস ফিজিক্যালি করা যায় কিনা সেটাও আমার রিকোয়েস্ট থাকবে। শুধু ফিজিক্যাল না, যারা ঢাকার বাইরে জয়েন করবে তারা চাইলে হাইব্রিড, অর্থাৎ ফিজিক্যালি হবে আবার অনলাইনেও থাকতে পারবেন, সো দ্যাট, এবং ওইখানে আমরা প্র্যাকটিক্যালি করে বোঝানোর চেষ্টা করব এবং আপনাদের নলেজটাকে অনেক এনরিচ করার চেষ্টা করব, সো দ্যাট আমাদের যেমন আইটিপি এক্সামে দেখেছি যে আমরা খুব বেশি ব্যাচ করিনি, 3টা বা 4টা ব্যাচ করেছি, বাট আমাদের এক্ষেত্রে হাইয়েস্ট পাস করেছে আইটিপি। আমরা প্রত্যাশা করি, যেহেতু আমাদের এনবিআর এর কনসালটেন্টও থাকবে, আপাতত আমরা 3জন হয়তো কথা বলবো, কিন্তু ভ্যাটের কমিশনার থাকবেন, কাজী জিয়াউদ্দিন আমাদের সাথে আগেও ছিলেন, উনি থাকবেন, এবং আমি একাধিক কমিশনারদেরকে অ্যাড করব, সো দ্যাট আপনারা যাতে করে একটা আইডিয়া পান যে কিভাবে ভ্যাট কনসালটেন্ট এক্সাম প্রিপারেশন নিতে হবে এবং কিভাবে সাকসেস হতে হবে। উইথ দ্যাট নোট আমি আসি আপনাদের সাথে, আমি হাবিবুর রহমান সাহেবকে, সাজেদুলকে বলবো ওনাকে ওয়েলকাম করেন, ওনার ইন্ট্রো দিয়ে ক্লাসটা শুরু করেন, আর আমি থাকবো। আপনি যখন কোনো রকম পার্টিকুলার কোশ্চেন আমাকে জিজ্ঞেস করতে চান বা আমার সাথে আলাপ করতে চান, আই উইল ট্রাই টু অ্যান্সার। এবং আপনাদের সাথে আবারও দেখা হবে ফর্মাল ক্লাস যখন শুরু হবে, তখন আপনাদের সাথে ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ ফর বিং উইথ মি, আমাকে যে আজকে সুযোগ দিলেন বিসলিউশন অথরিটি, এবং হচ্ছে যে আমাদের কো ট্রেনার হাবিবুর রহমান সাহেব, থ্যাংক ইউ, আপনি জয়েন করেছেন। সো সাজিদুল, ইটস হ্যান্ড ওভার টু ইউ। আমি আপাতত বিদায় নিচ্ছি, এরপরে তো আপনাদের সাথে কথা হবে। জি হাবিব, ইয়ে আমাদের সাজিদুল, আপনি শুনতে পাচ্ছেন? স্যার, জি স্যার, স্যার অসংখ্য জি, ধন্যবাদ স্যার আপনাকে, স্যার জি, আপনার থ্যাংক ইউ। মূল্যবান সময়টি দেওয়ার জন্য স্যার। জি, এই মুহূর্তে আমি রিকোয়েস্ট করছি মিস্টার এমডি হাবিবুর রহমান স্যারকে আপনার বক্তব্য পেশ করার জন্য। তো হাবিবুর রহমান স্যার, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আপনাকে অনেক ধন্যবাদ। আমি শুনতে পাচ্ছি। এখনো পর্যন্ত আমাদের এখানে 222 পার্টিসিপেন্টস আছে। আশা করি দ্যাটস এ ভেরি মাচ আমাদের জন্য সেটা উৎসাহদায়ক এবং প্রেরণাদায়ক। শুরুতেই আহ, আমাদের সম্মানিত চেয়ারম্যান শফিকুল আলম স্যারকে ধন্যবাদ জানাই। উনি প্রেরণাদায়ক এবং উৎসাহবঞ্জক এবং মোটিভেশনাল স্পিচ প্রোগ্রামের শুরুতে প্রোভাইড করেছেন। উনি একজন সনদধারী হিসাববিদ এবং বাংলাদেশের অ্যাকাউন্টসকে পরিবর্তন করবার জন্য অ্যাকাউন্ট সিস্টেমকে, কর ব্যবস্থাকে, কর আদায় এবং কর আরোপ ব্যবস্থাকে আধুনিকায়ন এবং সমৃদ্ধিকরণের জন্য যেই সমস্ত কর্তৃপক্ষ, ইনস্টিটিউট এবং প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছেন, উনি প্রাতিষ্ঠানিকভাবে সেই সমস্ত প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত থেকে বাংলাদেশের কর ব্যবস্থাকে একটা আদর্শিক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। থ্যাংক আমি ইউ ভাই, থ্যাংক ইউ, স্যারকে থ্যাংক ইউ, আপনাকেও আহ, ধন্যবাদ। জি, উপস্থিত থাকার জন্য আমি আমি ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি ওনার নেতৃত্বে এই ধরনের প্রোগ্রাম সামনের দিকে আরো অধিকতর আহ, বাস্তবায়ন হবে, আয়োজন হবে এবং সেগুলো সফলভাবে বাস্তবায়ন হবে। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা তাহলে আমাদের আজকের সেশনে আমরা ওয়েলকাম ভাই, যেটা ওয়েলকাম। নিয়ে জি, বেসিক্যালি আজকে আমাদের, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমাদের যেইটা বিশেষ করে যেই প্রোগ্রামটা নিয়ে আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং আপনারাও আগ্রহের সাথে আমাদের এই ট্রেনিং প্রোগ্রামের সাথে সংযুক্ত হয়েছে, সেটা হলো বাংলাদেশের কর ব্যবস্থায়, বিশেষ করে মূল্য সংযোজন কর ব্যবস্থায় সার্টিফিকেটধারী যেই সমস্ত কনসালট্যান্ট নিয়োগ হয়, মিন যে এই সমস্ত মানুষগুলো উচ্চশিক্ষিত আমি এই জন্যই বলবো, যারা এই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করার জন্য সমপর্যায়ের শিক্ষা এবং সার্টিফিকেট যাদের আছে, মিন আমাদের দেশে সর্বোচ্চ গ্রাজুয়েশন লেভেল, সেই সমস্ত মানুষগুলো আপনারা এখানে পার্টিসিপেট করেছেন। এবং স্যার যেটা বললেন, আমাদের কর ব্যবস্থা, বিশেষ করে মূল্য সংযোজন কর ব্যবস্থা এখনো কিন্তু প্রাথমিক পর্যায়ে। এই আইনটা স্যারে বলেছেন 2012 সালে দ্বিতীয় পর্যায়ে যখন নতুন করে তৈরি করা হলো, 19 সাল পর্যন্ত আমরা বিভিন্ন কারণে সেটা বাস্তবায়ন করতে পারি নাই। তার একটা কারণ ছিল মাঠ পর্যায়ে যেই সমস্ত মানুষগুলো যারা স্টেক হোল্ডার, তাদের সাথে কর্তৃপক্ষের যে লিয়াজো মেইনটেইন এবং তাদেরকে সঠিক এবং বাস্তবিক বার্তাগুলো প্রোভাইড করা, সেই জায়গাগুলোতে কিছুটা ঘাটতি ছিল। যাক, এরপরে 2019 সালে যখন আইন বাস্তবায়ন হলো,
আস্তে 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 এটা মোটামুটি আমরা বলা যায় সরকার এবং কর্তৃপক্ষ যারা আছে তার সাথে যারা আমাদের দেশের সনদধারী বিভিন্ন প্রতিষ্ঠান এবং ইনস্টিটিউশন গুলো আছেন, ওনারা এইটাকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সেই পর্যায়ের একটা প্রয়াস হচ্ছে কনসালটেন্সি লাইসেন্স এবং সনদধারী মানুষদের সংখ্যা এখানে বৃদ্ধি করা এবং ব্যবস্থাকে, কর ব্যবস্থাকে, মূসক ব্যবস্থাকে একটা একটা শৃঙ্খলা, একটা নিয়মের ভিতরে আনা। আমরা অনেক সময় আলাপ করি যাদের ভিতরে, যাদের লাইসেন্স নাই, তাদের দায় দায়িত্ব, তাদের অনুভূতি সবসময় কম থাকে। সরকারও এটা রিয়েলাইজ করে, যাদের একটা সার্টিফিকেট আছে ওই সার্টিফিকেট প্রতি তার আন্তরিকতা, তার 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 প্রয়োজন, তার মহব্বত সবসময় বেশি থাকে। এই জন্য সরকার চায় একটা পরীক্ষার মাধ্যমে যাদের এই আইন সম্পর্কে ন্যূনতম ধারণা আছে, একটা সম্মুখ ধারণা আছে, তাদেরকে একটা সার্টিফিকেট প্রোভাইড করা। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, সার্টিফিকেট প্রোভাইড করা যাতে করে যাতে করে আইনি ব্যবস্থাকে একটা সফল পর্যায়ে নিয়ে যাওয়া যায়, সফল বাস্তবায়নের পর্যায়ে নিয়ে যাওয়া যায়। এখন যে বিষয়টা নিয়ে সামনে আসছি, আজকে আগাবো, সেটা হলো মূসক লাইসেন্স পরীক্ষা সামনে হবে। আপনারা হয়তো অনেকেই এখানে আবেদন করেছেন। এই আবেদন করার পরে আপনারা একটু ধারণা আপনারা অর্জন করেছেন। সেই জায়গাতে যারা পরীক্ষা দিবে, সরকার তো সবাইকে লাইসেন্স দিবে না। হয়তো আপনারা সবাই অনেকেই আছেন, একটা বড় অংশ আছেন যারা লাইসেন্স পাওয়ার যোগ্য, কিন্তু যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলোতে সেই পরীক্ষাগুলোতে আমরা আমরা পরীক্ষাগুলোর প্রশ্ন যদি সঠিকভাবে এবং নিয়মতান্ত্রিকভাবে পরীক্ষার খাতাতে লিখতে পারি, তাহলে আমাদের পক্ষে রিটেন পরীক্ষাতে পাশ করা অধিকতর সহজ হয়। হয়তো বিষয়গুলো আপনারা জানেন, আমরা একটু ভিন্নভাবে আপনাদের কাছে উপস্থাপন করব। এই উপস্থাপন করার মধ্য দিয়ে আপনাদের যে মেরিট আছে, যে সুপ্ত মেধা আছে, সেই মেধাগুলোকে কনসালটেন্সি পরীক্ষায় পাশ করবার জন্য সহায়ক শক্তি হিসাবে আমরা একটু চেষ্টা করব। আমি আশা করি যদি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন, আপনারা উপকৃত হবেন। তাহলে আমরা প্রথম যে কথাটা বলছিলাম সেটা হলো, আমরা আমরা আসন্ন মূসক কনসালটেন্ট, ভেট কনসালট্যান্ট যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষাটার প্রশ্নপত্র কেমন হবে, এই পরীক্ষাটার সিলেবাস কেমন হবে, এই পরীক্ষাটার স্টাইল কেমন হবে এবং কোন ধরনের উত্তরপত্র লিখতে পারলে সর্বোচ্চ সংখ্যক সফলতা পাওয়া যায়, সেটা নিয়ে আমরা একটা আলাপ করব। আলাপ করার পরে আপনাদের কাছ থেকে আপনার প্রশ্ন নিব, বিভিন্ন বিষয়ে আপনারা প্রশ্ন করবেন, সেই প্রশ্নগুলোর আমরা যথাযথ উত্তর দেওয়ার সেখান থেকে চেষ্টা করব। এখন কথা বলবো। এমসিকিউ হবে। হ্যাঁ, এমসিকিউ এবছর হবে, আমরা সেটা বলবো। এর আগে আমার পরিচয়টা দিই। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। আমি উম, আমি বাংলাদেশের ফরেন ট্রেড নিয়ে কাজ করি এবং আমাদের আমাদের যে আর্থিক আইন এইগুলো নিয়ে কাজ করি। আমি একটু ইউনিভার্সিটিতে পড়াই। সেটা আমার পড়ানোর বিষয় হলো মূল্য সংযোজন কর, কাস্টমস এবং বৈদেশিক বাণিজ্য। এইগুলো পড়াতে যে আমি যেগুলো পড়াই বেসিক্যালি সেগুলো হলো আমাদের বৈদেশিক বাণিজ্যের ভিতরে আমাদের ডিসপিউট সেটেলমেন্ট, আমাদের নেগোসিয়েশনস, আমাদের কাস্টমস প্রসিডিউর, আমাদের মূসক ব্যবস্থাপনা, এইগুলো। এবং আমরা বিভিন্ন জায়গাতে আমরা প্র্যাকটিক্যালি কাজ করার চেষ্টা করি। এবং আমাদের ক্লাসগুলোতে, আমাদের আলোচনাগুলোতে আমরা সবসময় বলি যে আওয়ার ক্লাসেস, আওয়ার ডিসকাশন, all the times we try to make the কম্বাইনেশনস অফ দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিস। কারণ আমরা জানি আপনি যদি থিওরি না জানেন, আপনার পক্ষে প্র্যাকটিস করা সঠিকভাবে সম্ভব হয় না। আবার যদি আপনি থিওরি না জেনে প্র্যাকটিস করতে যান, তাহলে আপনি হয়তোবা অধিকাংশ ক্ষেত্রে ভুল করতে পারেন। এই জন্য আমরা চেষ্টা করি আমাদের ক্লাসগুলো হয় কম্বাইনেশন অফ দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিস। আর একটা জিনিস বলি, সেটা হলো উই ট্রাই টু মেক দ্য ক্লাস মোর ইফেক্টিভ, মোর মোটিভেশনাল। এখন ইফেক্টিভ এবং মোটিভেশনাল করবার জন্য ক্লাসগুলোতে কিছুটা ওয়ে থাকে। ফার্স্ট ওয়ান ইজ দ্যাট দ্য ক্লাস উইল বি ভেরি মাচ রিসিপ্রোকাল। আমরা কিছু বলবো, আপনারা শুনবেন, আপনাদের কথাগুলো আমরা শুনবো। সেই হিসাবে আমাদের বক্তব্যকে ক্লাসে আমরা উপস্থাপন করবার চেষ্টা করব। এই উপস্থাপন যদি করা হয় বলা এবং শোনার মধ্য দিয়ে, at the end of the session I think we may assume the best learnings.
এবং আমরা এই ভালোভাবে যদি শিক্ষা গ্রহণ করতে পারি, তাহলে আমার যেটা মনে হয় যে আসন্ন কনসালটেন্সি এক্সামে আমাদের পক্ষ থেকে, আমাদের চেয়ারম্যান স্যার যেটা বললেন যে লাস্ট আইটিপি এক্সামে আমাদের সাকসেস ছিল একটা হাইয়েস্ট রেটেড সাকসেস। তো আশা করা যায় যদি আমরা এইভাবে আমাদের পথ এবং প্রসিডিউরকে মেনটেন করতে পারি, তাহলে এই পরীক্ষাতে আমাদের এখান থেকে যারা মোটামুটি শিক্ষণ নেওয়ার চেষ্টা করবেন, হয়তো তাদের ভিতর থেকে সফলতার রেট বেশি হবে। আমরা সে ব্যাপারে আশাবাদী ব্যক্ত করি। এখন যেটা কথা হলো, আমরা প্রথম একটু সিলেবাস সম্পর্কে একটু ধারণা নেব। কথা হলো, আপনারা একটু দেখবেন এই পরীক্ষাটার নাম আমরা এখানে বাংলাতে লিখছি। আমরা সব কিছুতে বাংলায় করার চেষ্টা করব, কারণ পরীক্ষাগুলো বাংলাতে হবে এবং প্রশ্নগুলো বাংলাতে হবে। আমরা যথাসম্ভব বিষয়গুলো আমরা বাংলাতে পড়বো। কিছু টেকনিক্যাল শব্দ যদি ইংরেজিতে আসে, definitely we will try to teach, also try to learn through the English media, সেটাতে কোনো সমস্যা নাই। কিন্তু আমরা মোটামুটি আমাদের আমাদের প্রশিক্ষণের মাধ্যম হলো বাংলা, কারণ যে আইনগুলো নিয়ে এখানে কাজ করা হবে, যে বিধিমালা নিয়ে এখানে কাজ করা হবে, মোটামুটি সবগুলোতে বাংলাতে এসে গেছে। তাহলে আমরা এখন দেখবো আমাদের আমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। আমরা এমসিকিউ হবে, রিটেন হবে, দ্যাটস দ্য চ্যাপ্টার অফ দ্য সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে যে আমরা সেটা নিয়ে আলাপ করব। প্রথম আমরা দেখতে চাই হোয়াট দ্য সিলেবাস উইল বি ফর আপকামিং এক্সাম। আপকামিং এক্সামের জন্য আমরা যদিও এখানে মূসক পরামর্শক লাইসেন্সের জন্য, বেড কনসালটেন্টের জন্য ওয়েট কনসালটেন্ট লাইসেন্স, বাট উই নিড টু নো দ্য ভ্যালু অ্যাডেড ট্যাক্স অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট, মিন মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক আইন, কাস্টমস আইন, আমাদের আমদানি নীতি আদেশ, রপ্তানি নীতি, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনস অ্যাক্ট, বাংলা, ইংরেজি এবং সাধারণ গণিত। এইগুলো কর্তৃপক্ষ তৈরি করছেন। কর্তৃপক্ষ এমন ভাবে তৈরি করছেন, দে ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য আইডিয়াল ক্যান্ডিডেটস। ওই যে স্যারে বললেন, অনেকে বলেন যে ভ্যাট আমি পড়বো, আমি কেন গণিত শিখতে যাই, আমি কেন ইংরেজি শিখতে যাব। উনি বলছেন হিসাব ছাড়া, গণিত ছাড়া ভ্যাটের প্রপার বাস্তবায়ন কিন্তু অনেকটা কঠিন আছে, দুরূহ আছে। এই জন্যই আমাদের সিলেবাসে যে বিষয়গুলো আছে, আমরা কোনো বিষয় নিয়ে তর্ক করব না, এটা না হলে এটা ভালো হতো, এটা না এটা কেন এরকম হলো, দ্যাটস নো আওয়ার ইস্যু। আমাদের ইস্যু হলো উই হ্যাভ কাম হিয়ার ফর দ্য একাডেমিক পারপাসেস। আমরা একাডেমিক পারপাসেসে পড়বো, এই বিষয়ে আমরা পরীক্ষাতে বসবো এবং পরীক্ষাতে আমরা পাশ করে আসব। তারপরে যখন আমরা প্র্যাকটিসে যাব, যখন আমরা প্রফেশনাল হব, আমরা যখন কনসালটেন্ট লাইসেন্স পাবো, তখন আমাদের ভিউজকে আমরা ওই ধরনের স্ট্যান্ডার্ড লেভেলে উপস্থাপন করতে পারবো। তাহলে আমাদের এখানে যে ক্লাসগুলো আমরা বললাম, আমরা কোনো প্রশ্ন করব না, এইটা এইরকম না হলে এরকম হতো, নো, যা আছে আমরা সেটাই পড়বো। কেন পড়বো? যদি যেটা আছে সেইটা যদি আমরা পড়তে পারি, আমাদের পাশের হাত আশা করি সর্বাধিক হবে। তাহলে প্রিয় পার্টিসিপ্যান্টস বৃন্দ, আমাদের সহশিক্ষার্থী বৃন্দ, আপনাদেরকে প্রথম যে বিষয়টা আমরা পড়ব, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক, এই বিষয়ে আমাদেরকে পড়তে হবে। এইটাতে আমি যতদূর জানি নম্বর আছে 40। আমি কনসালটেন্ট লাইসেন্স পরীক্ষা দিব, ভ্যাট, সেই ভ্যাট আইনে মাত্র 40 নম্বর আমি পরীক্ষাতে প্রশ্ন পাবো, এর বেশি কিন্তু আমি পাবো না। এই 40 নম্বরের ভিতরে আমার কি কি আসবে? 40 নম্বরের ভিতরে প্রথম হবে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012। যেহেতু আইনটা তৈরি হয়েছে 2012 সালে, এই প্রত্যেক বছর এই আইন পরিবর্তিত হচ্ছে মূল আইনকে অক্ষুণ্ণ রেখে। যতটুকু পর্যন্ত এডিশন এবং এনরিচমেন্ট হয়েছে সেটা মূল আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং এখনো বলবৎ আছে আমাদের দেশে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012। ইংরেজিতে আমরাকে বলবো ভ্যালু অ্যাডেড ট্যাক্স এন্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট 2012। এটা আমরা পড়বো। এই আইন জানি আইনের বাস্তবায়নের দিক থেকে সব সময় বিধি। সরকার কি করছে? 2016 সালে একটা বিধিমালা তৈরি করছে। সেই বিধিমালাটা কি? মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন বিধিমালা 2016। আমরা এটা পড়বো। সবচেয়ে বড় ব্যাপার হলো আমরা যেটা বলি, আইনে
সবসময় এই আইন যেহেতু আর্থিক আইন আমাদের সিভিল আইন, আমাদের ক্রিমিনাল আইন, এইগুলোর সাথে আর্থিক আইনের বেসিক কিছু পার্থক্য আছে। বেসিক পার্থক্যটা হলো সময়ের প্রয়োজনের সাথে সাথে, দাবির সাথে সাথে এই আইন পরিবর্তিত হয়। এই জন্য প্রত্যেক বছর বাজেটের সময় দেখেন আমরা অধীর আগ্রহে বসে থাকি আইনে কি কি পরিবর্তন বাজেটে আসছে। এই ধরনের কিছু পরিবর্তন হয় যেগুলো সরাসরি বিধিতে এবং আইনে আসে, যেগুলো কিছু এসআরও দিয়ে হয়, কিছু সাধারণ আদেশ দিয়ে হয়, অন্য কোনো ভাবেও কিছু কিছু আদেশ আসে, সেগুলো আমাদেরকে পড়তে হবে। তাহলে আমরা সেগুলো কি পড়বো? উক্ত আইন ও বিধি সময়ের অধীন জারিকৃত প্রজ্ঞাপন আদেশসমূহ। আমি এখানে ফর্মগুলো আসে না। এই ভ্যাট আইনের একটা বড় বৈশিষ্ট্য হলো আইনের কিভাবে বাস্তবায়ন হবে সরকার কর্তৃক, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ফর্ম দ্বারা, বিধি দ্বারা নির্ধারিত থাকে। সেইগুলো আমরা প্র্যাকটিস কিভাবে হয় সেটা দেখব। তাহলে আমরা কি দেখলাম? ভ্যাট আইন আমরা 40 নম্বর যদি আমরা পাশ করতে চাই, তাহলে আমরা মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক আইন 2012 একটু ডিটেইল পড়ার চেষ্টা করব। বিধিমালা 2016 সেটা একটু ডিটেইল পড়ার চেষ্টা করব। এবং এর সাথে সাথে প্রয়োজনীয় যেই বিষয়গুলো থেকে অতীতের পরীক্ষাগুলোতে প্রশ্ন আসছে, সেই সমস্ত বিষয়গুলো যদি সাধারণ আদেশে থাকে সেটা আমরা দেখব, যদি এসআরওতে থাকে এসআরও গুলো আমরা কভার করব, যদি বিশেষ আদেশ থাকে বিশেষ আদেশগুলো আমরা কভার করে সেগুলো দেখব। তাহলে মোটামুটি আমরা এখানে দেখেন আনার চেষ্টা করছি চ্যাপ্টার 1। প্রথম ছিল আমার মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক। এই তিনটা পড়তে যে আমরা 1.1, 1.1, 1.2, 1.3 তিনটা বিষয়ের অবতারণা করছি। এই তিনটা বিষয় নিয়ে আমরা এতটুকু আলাপ করলাম। এইটা পড়তে যে শুধু আমরা দেখেন যখন আমরা পড়বো মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক আইন, এই আইনে 139টা ধারা আছে, 18টা চ্যাপ্টার আছে। এক্সেলেন্ট বিষয় হলো আপনারা যখন পড়বেন তখন আমরা খুব এনজয় করব। আমরা 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 ইন্টারেস্টের সাথে, আনন্দের সাথে সেগুলো পড়বো। তখন দেখব 1 নম্বর চ্যাপ্টার, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, এগুলো কিভাবে আইনে একটার পরে একটা স্থাপন করা হয়েছে, একটার সাথে আরেকটার কতটুকু সামঞ্জস্য আছে, সেটা আমরা দেখতে পাবো। একটা চমৎকার বিষয়। যারা আইন সম্পর্কে অভিজ্ঞ, যারা আইনটা তৈরি করেছেন, তারা এটা সুন্দরভাবে তৈরি করেছেন। তাহলে আমরা যেটা দেখলাম যে মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক আইনে ধারা আছে কত, আমরা ডিটেল আজকে যাব না। আজকে আমরা আপনাদের সাথে শুধু যেহেতু ইনিশিয়াল কথাবার্তা আমরা বলবো, হয়তো বেশি সময় এটা হবে না, আমি হয়তো আর 10-15 মিনিট সময় পাবো। এই 10-15 মিনিট সময়টা আপনাদের সাথে কথা বলবো। এইটা বলতে যে প্রত্যেক আইনে আমরা যখন আইনে একটু ডিটেল সামান্য একটু আপনাদেরকে বলি, যখন ডিটেইল থাকে, ডিটেইলে যাওয়ার আগে আইনের যখন শুরু হয় 1 নম্বর ধারায়, তখন প্রারম্ভিকা থাকে। এই প্রারম্ভিকাতে বলা থাকে এই আইন কেন আসলো, এর প্রয়োজনটা কি ছিল, এইটা পড়লে উপকারটা কি হবে, এই প্রারম্ভিকাতে এই কথাবার্তাগুলো থাকে। দ্বিতীয় অধ্যায়ে এসে অধিকাংশ আইনে যেটা থাকে সংজ্ঞা, ডেফিনেশন, এই আইনের যে যে বিষয়গুলোকে ব্যবহার করা হবে, সেই বিষয়গুলো কাকে বলে, কিভাবে চেনা যায়, সেইগুলো নিয়ে আলাপ করা থাকে। ঠিক ভ্যাট আইনেও সেইভাবে তার 2 নম্বর চ্যাপ্টার, 2 নম্বর আইনের 2 নম্বর ধারাতে ডেফিনেশন সম্পর্কে একটা ভালো ধারণা দেওয়া আছে। এই ডেফিনেশন কি বলা আছে? 103টা, আইনে 103টা, বিধিতে 24টা, এবং সব মিলায়ে প্রায় 200 মতো সংজ্ঞা আইনে বলা আছে। এখন আমরা মানুষ, হিউম্যান বিং, বুদ্ধিবৃত্তিক সম্পন্ন প্রাণী, প্রত্যেকটা মানুষের মনের ভিতরে একটা ধারণা থাকে। এই ধারণা যখন বাস্তবায়ন করে বিভিন্ন জন বিভিন্ন ভাবে, তখনই মাঠ পর্যায়ে বিশৃঙ্খলাটার সৃষ্টি হয়। এই জন্য আইন কি করছে, কিছু বিষয়গুলোকে সুনির্দিষ্ট করে দিছে। এই ডেফিনেশন গুলো যদি আমরা জানতে পারি, যেটা বললাম আইনে বলা আছে ধারা 2-এ 103টা ধারা, ধারা 2-এ 103টা সংজ্ঞা। এই সংজ্ঞাটা যদি আমরা মনের ভিতরে, মাথার ভিতরে মোটামুটি নিতে পারি, আমরা সবগুলোই পড়বো না, সবগুলো আমাদের জন্য ইম্পর্ট্যান্টও নয়, আমরা অতীতের প্রশ্নগুলো একটু অ্যানালাইজ করব, যেই সংজ্ঞাগুলো বেশি আসে, আইনকে বোঝার জন্য, হৃদয়ঙ্গম করবার জন্য যেই সংজ্ঞাগুলো আমাদের দরকার হয়, সেগুলো আমরা পড়বো। পড়ার পরে দেখব যদি আমরা এটা মাথার ভিতরে নিতে পারি, আপনারা যদি এইটা বুঝতে পারেন, দেখবেন 40% অফ দ্য ল ইউ হ্যাভ কাভার্ড।
সংজ্ঞাটা যদি কোনো পার্টিসিপেন্ট, কোনো শিক্ষার্থী যদি সংজ্ঞাকে মাথার ভিতরে রপ্ত করতে পারে, তার মাথার ভিতরে যে বুদ্ধিভিত্তিক চেতনা আছে, ওই বুদ্ধিভিত্তিক চেতনা এবং বাস্তবতার বাইরে এসে যদি আইন যে সংজ্ঞাগুলো দিচ্ছে সেই সংজ্ঞাগুলো যদি তার মাথার ভিতরে থাকে, তাহলে 40% হয়ে গেল। এবার আসেন প্রশ্ন। প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নে প্রিভিয়াস সালের প্রশ্ন যদি আপনি দেখেন, সব মিলায় কাস্টমস আইন, মূসক আইন, আমদানি রপ্তানি সব মিলায় মোটামুটি 15 থেকে 18 নম্বর পাবেন, এই সংজ্ঞার ভিতরে আসবে। সংজ্ঞাটা যদি আমরা কাভার করতে পারি, সবগুলোতে আছে। কাস্টমস আইনেও সংজ্ঞা আমাদেরকে পড়তে হবে, মূসক আইন মিন ভ্যাট আইনেও সংজ্ঞা আমাদেরকে পড়তে হবে, আমদানি রপ্তানিতেও আছে, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনস অ্যাক্টেও আছে। মোটামুটি সংজ্ঞাগুলো সবই এক, সংজ্ঞাগুলোর অর্থ মিনিং এক। এইগুলো আমরা পড়বো। পড়ার পরে যদি আমরা আয়ত্ত করতে পারি, তাহলে আমাদের পক্ষে 40% কাভার করা সম্ভব। এরপরে আমি যেটা বললাম, প্রারম্ভিকা গেল। ঠিক দেখেন, দ্বিতীয় নম্বরে আমরা যেটা বলছি, আমি তো মূসকের একজন স্টেক হোল্ডার, আমি তো মূসক সরকারকে প্রদান করতে চাই। সরকার বলছে তুমি যদি প্রদান করতে চাও, তুমি যদি মূসক দেওয়ার জন্য যোগ্যতা সম্পন্ন কোনো ব্যক্তি হও, তাহলে এই যে বললাম ব্যক্তি, দেখেন একটা জিনিস, মূসক আইনে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ব্যক্তি হিসাবে ডাকা হবে। আমরা পরে দেখব আইনে ব্যক্তি কাকে বলে। এই একটা ধারণা, আমরা সবার একটা কমন ধারণা আছে, ব্যক্তিমান আমি হাবিবুর রহমান ব্যক্তি, আমার চেয়ারম্যান শফিকুল আলম উনি একজন ব্যক্তি। আইন বলছে নো, even all the institutions under this act will be treated as the person। সেগুলো, এইটাই হলো সংজ্ঞা জানার একটা বিশেষ বিশেষ বৈশিষ্ট্য এবং বিশেষ উপকার। আমরা এগুলো দেখব। 2 নম্বর হলো, এই যে ব্যক্তিগুলো আছে তাদের মূসকের নিবন্ধন কিভাবে নেওয়া যায়, মূসক নিবন্ধন নিতে গেলে কি কি বৈশিষ্ট্য থাকা লাগে, কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকা লাগে, মূসক আমি কিভাবে নিব, মূসক নেওয়ার পরে পরিবর্তন করার দরকার হয়, যদি দরকার হয় আমি মূসক কিভাবে পরিবর্তন করব। প্রত্যেকটা সময় আপনি মনে করবেন আপনার যখন জন্ম আছে, আপনি একদিন মৃত্যুবরণ করবেনই। পৃথিবী হয়তো একদিন সৃষ্টি হয়েছে, একদিন ধ্বংস হয়েই যাবে। এই জায়গায় মনে করবেন আপনি আজকে যে মূসক নিবন্ধন নিচ্ছেন, একটা সময়ে আপনার মূসক নিবন্ধন বাতিলের প্রয়োজন হতে পারে। আইন সেই বিষয়গুলো সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে ক্লারিফাই করছে এবং নির্ধারণ করছে। সেই বিষয়গুলো আমরা পড়বো। এটা গেল, এইটা গেল, এইটা এটা গেল আমাদের নিবন্ধন। এর পরে এসে আমরা যেটা পড়বো, মূসক যখন গেল, নিবন্ধন আপনি নিয়ে গেলেন, নিবন্ধন নেওয়ার পরে নিবন্ধন 14 নম্বর ধারা পর্যন্ত, 4 থেকে 14 পর্যন্ত আপনি নিবন্ধন নিলেন, নিবন্ধন সংশোধন করলেন, নিবন্ধন বাতিল করলেন। এর পরে এসে আপনার মূসক আরোপ হবে। এখন মূসক কিভাবে আরোপ হবে, এই জায়গাগুলোতে অত্যন্ত সুন্দরভাবে আলাপ করা হয়েছে। মূসক যখন আরোপ হয়ে গেল, আরোপ হওয়ার পর আপনাকে আদায় করবেন। আদায় কিভাবে করবেন, আমরা মূসক আইন নিয়ে যখন ডিটেল পড়বো, তখন আপনারা দেখবেন আমদানি, উৎপাদন এবং সরবরাহ। একটু ক্ষমা করবেন, 1 মিনিট। স্যার, আমরা তাহলে আবার যেখানে ছিলাম সেই জায়গা থেকে শুরু করব। আমরা যেটা বলছিলাম, আমরা মূসক আইন যখন ডিটেইল দেখব, তখন দেখব আমদানি, উৎপাদন এবং সরবরাহ পর্যায়ে আমাদের দেশে মূসক আদায় করা হয়। এই আদায় করতে যে আমদানি পর্যায়ে মূসক আদায়ের একটা ডিফারেন্ট রুলস রেগুলেশন সিস্টেম আছে, উৎপাদন পর্যায়ের একটা সিস্টেম আছে, সরবরাহ পর্যায়ের একটা সিস্টেম আছে। এগুলো আমরা একটু ডিটেল দেখব। সাথে সাথে আমরা দেখব, আপনারা আপনাদেরকে একটা টিপস, এটা পরীক্ষার জন্যই, যেই বিষয়গুলো আইনে অন্তর্ভুক্ত হয় নতুন করে, যেই বিষয়গুলো সংশোধন করা হয়, যেই বিষয়গুলো এনরিচমেন্ট হয়, সাধারণত পরীক্ষাতে সেই প্রশ্নগুলো আসে। আমাদের এইবারের আইনে যে বিষয়গুলোতে অধিকতর সংশোধন এবং পরিবর্তন করা হয়েছে, সেইগুলোর উপরে আমরা একটু বেশি এমফাসিস দেব।
এটা দেওয়ার পরে আমি যখন মূসক আদায় করলাম, মূসক আইনে হলো, মূসক হচ্ছে সার্বজনীন কর নিরূপণী ব্যবস্থা। আপনার কর আপনি নিরূপণ করবেন। কর কিভাবে নিরূপণ করবেন, সেই সিস্টেমটা কি, সেই পদ্ধতিটা কি আইনে বলা আছে। আমরা ডিটেল সেগুলো আমরা পরবর্তীতে দেখব। এই নিরূপণে যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি হয়, আপনি যখন রিটার্ন দাখিল করবেন, রিটার্ন কিভাবে দাখিল করতে হয়, রিটার্ন দাখিল করলে সংশোধনের যদি প্রয়োজন হয় সংশোধন আসলে করা যায় কিনা, কিভাবে করা যায়, সে বিষয়গুলো আমরা দেখব। এই রিটার্ন দাখিল যখন করবেন, কর্তৃপক্ষের কাছে আপনার যাবতীয় তথ্য উপত্য আনুষ্ঠানিকভাবে চলে গেল। কর্তৃপক্ষের সুযোগ আছে যে এইগুলো নিরীক্ষণ করে দেখার। নিরীক্ষণ এবং পরীক্ষণ এবং অডিট, ইংরেজিতে যদি বলি অডিটিং এবং ইন্সপেকশনের মাধ্যম দিয়ে যদি তারা দেখে ইয়েস ইউ ডিডন্ট ফলো দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অফ দ্য ভ্যাট অ্যাক্ট, আপনার দায়িত্ব ছিল কর নিরূপণ করা, আপনি সঠিকভাবে নিরূপণ করতে ব্যর্থ হয়েছেন, তখন তারা আপনাকে কি করতে পারে, কর নির্ধারণ করে দিতে পারে। এই জন্য আমরা কি করব, আমাদেরকে যখন আমরা ডিটেল পড়াবো পরীক্ষাতে, এই কর নিরূপণ এবং কর নির্ধারণ এই জায়গা থেকে অধিকাংশ ক্ষেত্রে, অধিকাংশ বছরে, প্রিভিয়াস বছরে যে প্রশ্নগুলো আসছে সেখান থেকে একটা প্রশ্ন কমন আসে। এরপরে এরপরে আমাদের সাপ্লিমেন্টারি ডিউটি আছে। আমরা জানি এই মূল্য সংযোজন কর বিষয়টা আমরা বলি, কিন্তু এই আইন পড়াতে যে আমরা তিনটা করের কথা বলি। একটা হলো মূল্য সংযোজন কর, একটা হলো টার্নওভার কর, একটা হলো সম্পূরক শুল্ক। এই তিনটা বিষয়কে আমরা স্পেসিফিক ভাবে আলাদা আলাদা করে দেখাবো। এরপরে আমাদের যেটা আছে, আমাদের লিগাল ইস্যুস আছে, আমাদের অপরাধগুলো আছে, সেগুলো নিয়েও আমাদের আলাপ হবে, ডিটেল আলাপ করব। তারপরে অল্টারনেট ভাবে যদি কর্তৃপক্ষের সাথে কোনো লিটিগেশনস ল মামলা, সুদ, কেস এইগুলোর বিষয় আসে, সেইগুলো কিভাবে সেটেলমেন্ট করা যায় আদালতের মধ্য দিয়ে, আদালতের বাইরে যে, সেগুলো আমরা ডিটেল প্র্যাকটিক্যাল, আমাদের স্যার যেটা বললেন আমরা থিওরিতেও দেখাবো, আমরা প্র্যাকটিসেও সেগুলো আলাপ করব। এইটা আলাপ করতে যে আমাদের যেটা হবে, বেসিক্যালি আমরা যেটা বললাম, আমাদের মোটামুটি ক্লাসগুলো আসে, আমরা যেই সেশনগুলো আমরা পড়বো একটা বড় অংশ থাকবে ভ্যাটের। এখন এই ভ্যাটের পড়তে যে আমরা যেটা দেখব, প্রথম থিওরিগুলো আমরা আমরা কভার করব, ডেফিনেশন গুলো আমরা মুখস্থ করব। এইগুলো মুখস্থ করার বিকল্প নাই, থিওরিগুলো আমাদের মাথার ভিতরে রাখবো। এরপরে যেটা আছে, আপনাদের মূসকে একটা অঙ্ক থাকবে। এই অঙ্কটা যদি আপনি সঠিক করতে পারেন, মোটামুটি আপনি মনে করবেন যে আপনি লাইসেন্সে একেবারে 50% এগিয়ে গেলেন। এই মূসকের অঙ্কটা কেমন থাকে, এই মূসক থাকে কর নিরূপণ, কর নির্ধারণ, কর আদায় এবং করের ভিতরে যেই সমস্ত এক্সট্রা অর্ডিনারি ইস্যু যেগুলো আমি আলাপ করলাম, এইগুলো দিয়ে একটা অঙ্ক থাকে। এই অঙ্কগুলো আমি যখন আসি আমি সেগুলো কিছু দেখাবো, অঙ্কগুলো আপনাদেরকে আমরা প্র্যাকটিক্যাল করাবো। একটা দুটো অঙ্ক না, মোটামুটি বিভিন্ন বিভিন্ন সেক্টরকে, বিভিন্ন চ্যাপ্টারকে কভার করে আপনি আপনি হ্রাসকৃত হারে যদি বিক্রি করেন, সেলস করেন, সরবরাহ করেন, বেসিক্যালি ব্যাটের ভাষায় হলো সেলস মিন সরবরাহ। আপনি যদি সরবরাহ করেন কিভাবে কর আরোপ করবেন, আপনি যখন পারচেজ করবেন পারচেজের সময় আপনার ভ্যাটের ক্যালকুলেশনস কিভাবে হবে, আপনি লেজারে কিভাবে মেনটেন করবেন, আপনি চালানপত্র কিভাবে ইস্যু করবেন, সর্বোপরি আপনি কিভাবে দাখিলপত্র, আমাদের মূল রিটার্ন আমি যেটা বললাম বিষয় হলো সরকারের কাছে আমি কিভাবে দাখিলপত্র দাখিল করব, এই জিনিসটাই পরীক্ষার সময় কর্তৃপক্ষ জানতে চায়। এই সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা আছে কিনা, আমরা প্র্যাকটিক্যালি সেগুলো আপনাদেরকে একটু করানোর চেষ্টা করব। এইটা যদি আমরা মাথার ভিতরে আনতে পারি, তাহলে আমি আশা করা যায় 40 নম্বরের ভিতরে আমরা একটা ভালো নম্বর পাবো। যে বিষয়গুলো আমার সংজ্ঞা মুখস্থ করার জিনিস, কিছু থিওরি আছে সেগুলো মুখস্থ করার বিষয়, কিন্তু অঙ্কের কথা যেটা বললাম সাধারণত 15 থেকে 20 নম্বর এই জায়গাতে থাকে। এইটা আমাদের প্র্যাকটিসের বড় বিষয় আছে, আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা যেভাবে থিওরিগুলো পড়বো থিওরিগুলোকে হৃদয় দিয়ে অনুভব করবেন, প্র্যাকটিসে পার্টিসিপেট করবেন। আশা করা যায় অঙ্কগুলো সঠিকভাবে পরীক্ষার খাতাতে সঠিক উত্তর সহ লিখে আসতে পারবেন। যদি হয়
আমরা এই ভ্যাটে দেখা যাচ্ছে 70%, 80%, 90%, ইভেন 95% নাম্বার পাওয়া খুব একটা কঠিন কাজ না। দ্বিতীয় নম্বর হলো যেটা হলো কাস্টমস। ডেফিনেটলি আমি যেটা বললাম, মূসক আরোপ হচ্ছে 3 পর্যায়ে। একটা হলো আমদানি, একটা হলো উৎপাদন, একটা হলো সরবরাহ। আমাদের দেশে যে উৎপাদন হয় তার একটা বড় অংশ, আমরা তো বলি অ্যাবাভ 50% বেশি এখনো আমদানি থেকে আসে। কাজে বাংলাদেশের ভ্যাট ব্যবস্থায়, যদিও ভ্যাট ইজ দ্য ডোমেস্টিক ট্যাক্স, ভ্যাট কিভাবে আরোপিত হয়, এক হাত থেকে আর এক হাতে কিভাবে পরিবর্তিত হয়, সেটা তো আমরা প্র্যাকটিক্যালি দেখবো, থিওরিতেও দেখবো, প্র্যাকটিক্যালি দেখবো। এখন আমরা দেখব আমদানি পর্যায়ে। আমদানি পর্যায়ে আমদানি মূল্য কি, আমদানি মূল্যের উপরে শুল্ক আরোপিত হয় কি হয় না, কাস্টমস এইগুলোকে কিভাবে পরিবর্তন করতে পারে কি পারে না, কাস্টমসের কোনো মূল্য আছে কিনা আমরা দেখব। কাস্টমসের একটা মূল্য আছে। আমদানিকারক এবং রপ্তানিকারক পণ্য আমদানি এবং রপ্তানির সময় যে পণ্য ঘোষণা করে, কাস্টমস সেটাকে অ্যাকসেপ্ট না করতেও পারে। কাস্টমসের বিধিমালা আছে, আমদানি পণ্যের শুল্ক মূল্যায়ন বিধিমালা 2000, সেটা তারা ফলো করে। আমদানিকারক এবং রপ্তানিকারক যে মূল্য ঘোষণা করে সেটা হতে পারে আমদানি মূল্য। কাস্টম যে মূল্যে শুল্ক কর আরোপন করে, পণ্যের ক্লাসিফিকেশন করে, সেটাকে বলা হয় অ্যাসেসেবল ভ্যালু। ভ্যাট আইনের ভাষায় অ্যাসেসেবল ভ্যালুকে ধরা হয় ক্রয় মূল্য। কাস্টমস কিভাবে ক্রয় মূল্য নির্ধারণ করে, এরপরে ট্যাক্সের বেস ভ্যালু কিভাবে নির্ধারণ করা হয়, এরপরে ভ্যাটের বেস ভ্যালু কিভাবে নির্ধারণ করা হয়, আপনাদেরকে হাতে কলমে এগুলো দেখানোর চেষ্টা করব। কাস্টমস আইনে আমরা কি কি পড়বো তাহলে? কাস্টমস আইন 2023, উক্ত আইনের অধীন জারিকৃত প্রজ্ঞাপন, আদেশ সমূহ ও বিধিমালা, এইগুলো আমরা পড়বো। পড়ার সময় যেটা বললাম, এখানেও কিছু সংজ্ঞা আছে, 49টা সংজ্ঞা আছে। ভ্যাট আইনে যে সংজ্ঞাগুলো আমরা পড়ছি, দেখবো এই 49টা সংজ্ঞার ভিতরে অনেকগুলো সংজ্ঞা কমন পড়বে, এবং এই দুটো সংজ্ঞাকে যখন কমন পড়বে, একটার সাথে আমরা একটাকে কোরিলেট করব। ওখানেও যা পড়ছি এখানে সেটা পড়ছি, দুটো দুই রকম অর্থ ব্যাখ্যা আমরা পড়তে যাব না, একই রকম পড়বো, আমাদের জন্য সহজ হয়ে যাবে, সংক্ষিপ্ত হয়ে যাবে। এরপরে যেটা বলছিলাম, এই যে আরেকটা অঙ্ক, ভ্যাটে একটা অঙ্কের কথা বলছি, একটা অঙ্ক আপনার থাকবে, ঠিক কাস্টমসে এসে সংজ্ঞা তো থাকবেই, প্রশ্ন দু একটা থাকবে। কাস্টমসে আমরা দেখছি 25 নম্বর, এই 25 নম্বরের ভিতরে 10 নম্বরের একটা অঙ্ক থাকবে। কাস্টমসের অঙ্ক হলো ক্লাসিফিকেশন। এই 10-এ 10 পাওয়া একেবারে সহজ। আপনি যদি শুধু ইম্পোর্ট ভ্যালুকে ধরতে পারেন, ইম্পোর্ট ভ্যালুকে ফাইন্ড আউট করতে পারেন, তাহলে আপনার পক্ষে অ্যাসেসেবল ভ্যালু মিন শুল্ক আরোপযোগ্য মূল্য নির্ধারণ করা একেবারে সহজ। কিভাবে করব আমরা সেটা ক্লাসে ডিটেল আলাপ করব। শুধু একটা ভ্যালু ধরতে পারলে এই প্রশ্নে যত ধরনের উত্তর চাইবে আপনি সেটা অত্যন্ত অল্প সময়ের ভিতরে কভার করতে পারবেন। কাজে কাস্টমসে আমি আশা করি আমি কাস্টমসের প্রসিডিওর, কাস্টমস অ্যাসেসমেন্ট, কাস্টমসের শুল্কায়ন এবং ক্লাসিফিকেশন পদ্ধতিটা কি হয়, বন্দরে কিভাবে করে, সেটা যেহেতু আমি ইউনিভার্সিটিতে এবং বিভিন্ন ইনস্টিটিউশনে পড়াই, আমি এটাতে বলতে পারি, এইটাতে আমার নলেজ, আমার স্কিলনেস মোটামুটি আপনাদেরকে যদি প্রোভাইড করতে পারি, ইনশাল্লাহ আপনারা এই অঙ্কটা আপনারা ভুল করবেন না, আপনারা সঠিক করতে পারবেন। আর এই কাস্টমসের এই অঙ্ক যদি ভুল হয়, এখানে 25-এর ভিতরে আপনাদের একটা বড় 80% নম্বর পাওয়া খুব একটা কঠিন কাজ না, আশা করি আপনারা সেটা করতে পারবেন। এরপরে যেটা আমরা পড়বো, আমদানি রপ্তানি ও বৈদেশিক বাণিজ্য। সিলেবাসে যেটা আছে এটাতে আছে 15 নম্বর। কাস্টম যদি আপনি ভালোভাবে কভার করতে পারেন, কারণ আমদানি হলো কাস্টমস, রপ্তানি হচ্ছে কাস্টমস, বৈদেশিক বাণিজ্য ফরেন ট্রেড এটা হলো কাস্টমস। এই তিনটা বিষয় পড়তে যে আমরা দেখব আমদানি নীতি আদেশ 21-24, আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন এখন 25 সাল, এইটা আমরা পড়বো কিনা। আমদানি নীতি আদেশের বেসিক ইনস্ট্রাকশন হচ্ছে পরবর্তী আইন পরবর্তী বিধিমালা, পরবর্তী নীতিমালা যত সময় না আসবে তত সময় পর্যন্ত আমাদেরকে আগেরটা পড়তে হবে এবং সে বলবৎ থাকবে। এখনো যেহেতু নতুন আমদানি নীতি আদেশ আসে নাই, এই জন্য আমরা 21-24-কে ধরে নেব আমাদের জন্য কারেন্ট, সে সে আমাদের এখানে মোটামুটি বলবৎযোগ্য আছে, আমরা সেটা পড়ব। রপ্তানি নীতি
24-27 সেটা আমরা পড়বো। দ্য ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনস অ্যাক্ট 1947, এটা থেকে কিছু কিছু প্রশ্ন আছে, খুব বেশি কিছু পড়ার নাই। এর মূল বিষয়গুলো আমাদের আমদানি নীতি এবং রপ্তানি নীতির ভিতরে চলে আসবে। তারপরেও এটা আমরা একটু কভার করার চেষ্টা করব। আমরা যদি ভ্যাটের আমদানি সংক্রান্ত ধারাগুলো, কাস্টমসের ধারাগুলো এবং বিষয়গুলো যদি একটু ডিপ পড়ি, তখন দেখবেন আমদানি নীতি আদেশ, রপ্তানি এবং ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনস অ্যাক্ট আপনার জন্য অনেকটা সহজ হয়ে গেছে। কিছু এলাবোরেশন আসে, কিছু শব্দ থাকে দেওয়া থাকে, সেগুলোকে যেরকম বলা থাকে যে আপনার আইআরসির অর্থ কি, ইআরসির অর্থ কি, ডেডো কি, এইগুলো যখন সংজ্ঞা থাকে তখন একটা ব্যাপার, এইগুলো যখন সাংকেতিক চিহ্ন ব্যবহার করে এলাবোরেশন করার ব্যাপার হয়, সবগুলো দেখবেন মোটামুটি কমন থাকবে। হয় ভ্যাটে যেটা পড়বেন সেটা কমন থাকবে, কাস্টমসে সেটা কমন থাকবে, আমদানি রপ্তানি নীতিতে। কাজেই যদি আমরা একটা বিষয় ভালো করি, প্রথম দুটো বিষয়কে, সাবজেক্টকে আমরা মন দিয়ে, হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারি, থার্ডটাতে এসে আমাদের জন্য এটা সহজ হয়ে যাবে। তারপরে আসলো সাধারণ গণিত। এই সাধারণ গণিতের স্ট্যান্ডার্ড থাকে ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9। এর ভিতরে আপনারা ছোটবেলায় যে অঙ্কগুলো করে আসছেন, এই লেভেলের অঙ্ক এখানে থাকে। এই অঙ্কগুলো যদি আপনারা একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস যদি করেন এবং বিভিন্ন যে বইগুলো আছে বাজারে, এই বইয়ে এই অঙ্কগুলো, অনেক অঙ্কের উদাহরণ দেওয়া আছে। আমাদের সাথে কথা হয়েছে, হয়তোবা অঙ্কের একটা ক্লাস হওয়ার সম্ভাবনা আছে। যদি হয়, একটু ধারণা দেওয়া হবে কোন ধরনের অঙ্ক এগুলো আসে। পাটিগণিত আসে, কিছুটা বীজগণিত আসে, লাভ ক্ষতি আসে, হিসাব নিরূপণ আসে। এই অঙ্কগুলো আসে, খুব কঠিন না। যারা মোটামুটি অঙ্ক সম্পর্কে ধারণা রাখেন, তাদের জন্য অঙ্কে 10-এ 10 পাওয়া খুব কঠিন বলে আমি মনে করি না। একটু সচেতন থাকবেন। শুধু যেই অঙ্কগুলো হয়তো আজকে 10 বছর আগে কি 12 বছর আগে কি 7 বছর আগে আপনি করে আসছেন, ছোট ভাই যদি থাকে, বাচ্চা কাচ্চা যদি থাকে, ভাতিজা ভাতিজিরা যদি থাকে, তাদের বইগুলো নিয়ে একটু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে দেখবেন এই অঙ্কগুলো আপনার জন্য সহজ হয়ে গেছে। বিশেষ করে বীজগণিতের ফর্মুলাগুলো, a+b² শুধু ফর্মুলা না, অনুসিদ্ধান্ত যেগুলো আছে সেগুলো, a+b³ a³ + b³ শুধু ফর্মুলা না, অনুসিদ্ধান্তগুলো আপনাদের মাথার ভিতরে একটু রাখবেন। যদি রাখেন, আপনি এই 10-এ 10 পাওয়া কঠিন কাজ না। এরপরে আছে বাংলা এবং ইংরেজি। বাংলা এবং ইংরেজিতে 10 নম্বর আছে। এখানে যে বিষয়টা থাকে, একটা প্যারাগ্রাফ থাকে বাংলাতে, সেটাকে ইংরেজিতে অনুবাদ করতে বলে। ইংরেজিতে একটা প্যারাগ্রাফ থাকে, সেটাকে বাংলাতে অনুবাদ করতে বলে। দুই একটা ট্রান্সলেশন থাকে, এক কথায় প্রকাশ, এই ধরনের কিছু প্রশ্ন থাকে। আপনারা 9-10, বিশেষ করে স্ট্যান্ডার্ড থাকে 9-10। 9-10-এ যে প্রমিত বাংলা ব্যাকরণ, এই ব্যাকরণটা একটু পড়বেন। ব্যাকরণটা যদি পড়েন, তাহলে দেখবেন অধিকাংশ বিষয়গুলো আপনাদের কমন আসছে। এই মোটামুটি হলো 100 নম্বর। এই 100 নম্বরে আমাদের এখানে যে ডিজাইনটা আমাকে দেখানো হয়েছে, তাতে হয়তো 16 থেকে 18টা ক্লাস থাকবে। এই 16 থেকে 18টা ক্লাসে ব্যাটের যে সেশন আছে 8টা, আমি এইটাতে একটু সংশোধন করে দেওয়ার জন্য বলবো। ভ্যাটের ক্লাসগুলো আমরা একটু বাড়িয়ে দিতে চাই, কারণ বেসিক আপনি যেই জায়গা থেকেই প্রশ্নগুলো আসুক না কেন, ভ্যাটের প্রশ্নগুলো, যেহেতু ভ্যাটের পরীক্ষা, এটা একটু জটিল হয়। এই জন্য ভ্যাটের সেশন আরো দুটো যদি বৃদ্ধি করা যায়। কাস্টমসের যে সেশনগুলো আছে, কাস্টমসে আসলে ক্লাসিফিকেশন, এইটাতে চারটা থেকে 3টা থেকে 4টা ক্লাস সেশন ইজ এনাফ। এটা হলে আমাদের থিওরি এবং প্র্যাকটিসের চমৎকার একটা প্রেজেন্টেশন সেখানে দেওয়ার সুযোগ আছে। আর সাধারণ গণিত আপনারা করবেন, বাংলা ইংরেজি আপনারা পড়বেন। আমরা তো সবাই ভালো বাংলা জানি, আমরা বাই বর্ন বাংলাদেশি, আমরা বাংলাতেই কথা বলি, বাংলাতেই লিখি, বাংলাতেই যোগাযোগ করি। দুঃখের বিষয় হলো অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখা যায় বাংলাতে কম নম্বর পাই। এই জন্যই আমি আপনাদেরকে বলবো বাংলাতে একটু গুরুত্ব দিবেন। কোন বিষয়গুলো খুব গুরুত্ব দেবেন? সাধারণত সমাস পড়ে, এক কথায় প্রকাশ পড়ে, কখনো কখনো সন্ধি বিচ্ছেদ আসে, কখনো কখনো বিপরীত শব্দ পড়ে। একটা বিষয় কমন থাকে, সেটা হচ্ছে একটা ইংরেজি প্যারাগ্রাফ থাকবে, সেটা আপনাকে বাংলায় অনুবাদ করতে হবে এবং এই অনুবাদটা আসে
অতি সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে, বই পড়ে সাধারণত এগুলো আপনারা পাবেন না। অতি স্বাভাবিক সাম্প্রতিক যেই সমস্ত আর্থিক খাত সংশ্লিষ্ট, আর্থিক বিষয় সংশ্লিষ্ট যে বিষয় থাকে সেইগুলোর একটা অনুবাদ এখানে দিয়ে দেয়। এই জন্য পরীক্ষার আগে যখন পরীক্ষা হবে তখন 1 মাস 2 মাস যদি আপনারা একটা ইংরেজি পত্রিকা নিয়মিত পড়েন, তাহলে দেখবেন ওই জায়গা থেকে অনুবাদ আপনার প্রমাণ চলে আসছে। তাহলে মোটামুটি আমরা অনেকেই হয়তো প্রশ্ন করতে চাচ্ছেন। চ্যাট বক্সে দেখছি এখন 21 আমাদের হ্যান্ড রেজ করছেন, আমরা প্রশ্নগুলোর উত্তর দিব। মিন টাইমে প্রায় 10টা বেজে গেছে। আমি এই জায়গাগুলোতে আমি আমি কথা বলে আমার কথা এই জায়গাতেই আমার কথা শেষ করব। এরপরে আপনারা আপনাদের কথা বলবেন। আমাদের চেয়ারম্যান স্যার যদি থাকেন, উনিও প্রশ্নগুলোর উত্তর দেবেন। আমাদের মডারেটর যারা আছেন ওনারাও কথা বলবেন, আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেব। তাহলে তাহলে আমরা এই জায়গাগুলোতে শেষ করি এখন আমার বক্তব্য। আপনারা সবাই ভালো থাকবেন, আমার কথা এখানে শেষ। সামনের দিকে আপনাদের সাথে দেখা হবে। এখন আমি বলি ফ্লোর ওপেন করে দেওয়ার জন্য, এবং সবাই যারা প্রশ্ন করতে চান তারা প্রশ্ন করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ মনোযোগ দিয়ে আমার কথা শোনার জন্য। স্যার কোন ক্লাসের ম্যাথ বুক নিয়ে অঙ্ক করা যাবে না ক্লাস 9-এরটা নিলে হবে কি? 7, 8, 9 এই স্ট্যান্ডার্ডের অতীতের যে প্রশ্নগুলো আছে সেটার স্ট্যান্ডার্ড যদি দেখেন 6, 7, 8, 9 এই স্ট্যান্ডার্ড থেকে প্রশ্নগুলো আসে। সহজ প্রশ্ন, খুব কঠিন প্রশ্ন আসে না। আহ, স্যার একটা কোয়েশ্চেন করতাম স্যার। গত বছর দেখলাম মাত্র 10 জন পাস করছে, তাহলে ফেল করার কারণটা কি স্যার? কোন কোন জায়গায় গ্যাপ? স্যার ওই আসলে যে কি বললাম সবাই আমরা, সবাই খারাপ এখানে? এত এত ভালো ভালো স্টুডেন্টরা স্যার পরীক্ষা দেয়, আসলে কি স্টুডেন্টের সমস্যা না ওনারা পাস করায় না? স্যার এখানে 5 এটাই নম্বর মূলত হলো সমস্যা। 50। আপনাকে বলি 5 নম্বর কত বলেন? 50। 50। এখন কথা হলো, ফর পাসিং দ্য এক্সাম আই নিড টু স্কোর মিনিমাম 50। এখন কথা হলো, ইফ আই কুড নট স্কোর দ্য 50 দেন হোয়াট উইল বি? আই এম ফেইল। এখন কথা হলো প্রশ্ন কেমন হলো, প্রশ্ন সঠিক না বেঠিক এইটা নিয়ে আমার প্রশ্ন নাই, প্রশ্ন সহজ না কঠিন এইটা নিয়ে আমার প্রশ্ন নাই, অতীতে কি হয়েছে না হয়েছে আমি যদি ওই রিসার্চে যাই তাহলে কিন্তু খরগোশের মতো কচ্ছপের মতো খরগোশের মতো অবস্থা। আমি হয়তো আমার ডেস্টিনেশনে আমার গন্তব্যে নাও যেতে পারি। আমার দ্যাটস নো ইস্যু। আমাদের চেয়ারম্যান মহোদয় বলছেন গতবার 10টা দিচ্ছেন, হয়তো এই বছর আপনাদের জন্য ওটা কল্যাণকর হতে পারে। গতবার 10, এই 10 হয়তো 100 মাল্টিপ্লাইড বাই 1000 হয়ে যেতে পারে, পারে কিনা? জি স্যার। না আমাদের গ্যাপটা কোন জায়গায় হবে এইটা মানে গ্যাপটা ধরার জন্য, যে আসলে এই জায়গায় ছাত্ররা ভুল করে সেই জন্য পাস করে না, এইটা মূলত ডেফিনিট জানার জন্য মূলত আমি টিচারটা। আমি প্রথম আপনাকে বলছিলাম ভ্যাটের যে অঙ্কটা থাকে এই অঙ্কটা হয় অধিকাংশ ক্ষেত্রে প্র্যাকটিস ওরিয়েন্টেড। যেই সমস্ত মানুষগুলো পরীক্ষাতে পার্টিসিপেট করে এবং ওনাদের প্র্যাকটিক্যালে নলেজ ভালো আছে, প্র্যাকটিক্যাল বেশি বেশি করে আসে, তাদের পক্ষে অঙ্কগুলো অ্যাকুরেট করা সহজ হয়। বোথ দ্য কেসেস, ফর দ্য ব্যাড, ফর দ্য কাস্টমস। কাজে আপনি যদি প্র্যাকটিসের সাথে বেশি ইনভলভ থাকবেন, দেখবেন আপনার এই পরীক্ষা প্রশ্ন উত্তরগুলো সহজ হয়ে গেছে, তখন পাশ করাও সহজ হবে। স্যার এবার কি এমসিকিউ আগে হবে না রিটেন হবে নাকি? এমসিকিউ রিটেন কখনো আগে হয়? এমসিকিউ তো পলিসিতে সেটা আছে, এমসিকিউ আগে হবে তারপরে রিটেন হবে। এমসিকিউ এমসিকিউ তো বাদ দেওয়ার একটা প্রক্রিয়া, তাই না? আমি 100 জন স্টুডেন্টকে পরীক্ষা নিতে পারছি না। এমসিকিউ মিন বাছাই পরীক্ষা। বাছাই পরীক্ষাতে এই জন্য বলি, আমরা বাছাই পরীক্ষা যে কি হবে এইটা 4টার ভিতরে একটাতে আমাকে টিক মার্ক দিতে হবে। যেহেতু এবার প্রশ্ন নেগেটিভ মার্কিং থাকবে কি থাকবে না উই ডোন্ট নো, যদি থাকে তাহলে তো আরো বড় ক্ষতির কারণ। এই জন্য আমাদেরকে যতটুকু পড়তে হবে দ্যাট উইল বি ভেরি মাচ ইন্টেন্সিভ। আমাদের একটা কথা আছে, যদি আপনি কোনো কিছুকে ভালোভাবে জানতে চান তার নিজস্ব পরিবেশে আপনাকে ঢুকতে হবে। এই আইনগুলোর নিজস্ব পরিবেশে যদি আপনি ঢুকতে পারেন তাহলে ওই ওই এমসিকিউ এর প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন থাকবে তো ওইগুলো জানা সহজ হবে। এই জন্য আইনে ডিটেইল আপনাকে ঢুকতে হবে। ডিটেইল ঢুকলে কোন জায়গা থেকে তো একটা প্রশ্ন আসবে, লিখিত একটা প্রশ্ন থাকলে তো যার নলেজ আছে 1 লাইন 2 লাইন লিখতে পারে, যার নলেজ নাই সে কি এমসিকিউর উত্তর দিতে পারবে? পারবে না। এই জন্য এমসিকিউ পাস করার জন্য আপনাদেরকে আইনগুলো একটু ডিটেইল পড়তে হবে এবং অভ্যন্তরে ঢুকতে হবে, এটা হলো ব্যাপার।
স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। আচ্ছা, বাজারে তো অনেক ধরনের বই পাওয়া যায়, আসলে কোন বইগুলো হলো এটার জন্য আমাদের সহায়ক হতে পারে? হুম, আমাদের আমাদের ডক্টর আব্দুর রউফ স্যারের বই আছে সহজ ভাষায় নতুন ভ্যাট আইন। আমাদের আবু সুফিয়ান সাহেবের বই লেখা আছে ভ্যাট গাইড। বেশি বই পড়তে গেলে আপনি পাজল হয়ে যাবেন। এই দুটো বইয়ের যে কোনো একটা বই কেনেন আপনার জন্য, দ্যাট উইল বি ভেরি মাচ গুড। আর কাস্টমসের জন্য বলবেন কাস্টমস আইন, আব্দুল হাকিমের একটা বই, এটা এই দুটো বই কিনলে আমি মনে করি আপনাদের জন্য যথেষ্ট। কি কি বললাম? ডক্টর আব্দুর রউফ স্যার সহজ ভাষায় নতুন ভ্যাট আইন, আবু সুফিয়ান ও মোহাম্মদ সাকির আহমেদ ওনার বইয়ের নাম হচ্ছে ভ্যাট গাইড, এবং আব্দুল হাকিম কাস্টমস আইন। এই তিনটা বই মনে থাকবে? বলেন তো কি বললাম। আমার কথা কি শুনতে পেয়েছেন কিনা? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, এইগুলো এই স্যার তিনটা বই। আবার একটু বেশি একটু বই বলবেন, কিনতে যাবেন না, আবার বেশি একটু বই বলবেন, আমরা নোট করবো স্যার, একটু আবার ফাইন, নোট। লেখেন সহজ ভাষায় নতুন ভ্যাট আইন। সবাই একটু লেখেন সহজ ভাষায় নতুন ভ্যাট আইন, ডক্টর আব্দুর রউফ। ঠিক আছে। দ্বিতীয় নম্বর হলো ভ্যাট গাইড। আমাদের দুজন কাস্টমসের অফিসার এটা লিখছেন আবু সুফিয়ান ও মোহাম্মদ সাকির আহমেদ। আবু সুফিয়ান ও মোহাম্মদ সাকির আহমেদ। থাকেন না, উনি সম্ভবত দন্তসা দিয়ে লেখে, দন্তসা একার কয়েকার র, শাকির আহমেদ। ভ্যাট গাইড আবু সুফিয়ান ও শাকির আহমেদ। আগ্রহ রব স্যারের বইটাতে যেটা হয় সেটাতে কোনো কিছু যদি অস্পষ্ট থাকে, ব্যাখ্যা করা থাকে, ওনার নিজস্ব পর্যালোচনা লেখা থাকে, খবরদার আপনি কিন্তু মনে করবেন না এই পর্যালোচনা আইন। এই পর্যালোচনা হচ্ছে নিতান্তই ওনার, একান্তই ওনার নিজস্ব মতামত। উনি যেটাকে ভালো মনে করেছেন, দীর্ঘদিনের শিক্ষা অভিজ্ঞতা এবং প্রশিক্ষণ, সেটা থেকে উনি ওনার নিজস্ব মতামত লিখছেন। ওই পর্যালোচনা ওনার মতামত, ওইটাকে আইন ধরবেন না। যেটা আইনের লেখা আছে সুস্পষ্টভাবে আইন হিসাবে বলা আছে, বিধি হিসাবে বলা আছে, সেইটাই কেবল ধরবেন। হ্যাঁ, তো এই দুটো গেল ব্যাট। আর কাস্টমস এর হচ্ছে স্যার দ্বিতীয় লেখকের নামটা একটু বলবেন, আবু সুফিয়ান আর আবু সুফিয়ান ও মোহাম্মদ শাকির আহমেদ। সাকির। থ্যাংক ইউ স্যার, সাকির। আবু সুফিয়ান ও মোহাম্মদ শাকির আহমেদ। হ্যাঁ, আর কাস্টমস এর বই কিনবেন কাস্টমস আইন ও বিধি, আব্দুল হাকিম। ঠিক আছে, অনেকে হাত উঁচু করেছেন। আমাদের বিজের কে আছেন, সবাইকে যদি একটু সুযোগ করে দেন। সাজেদুল সাহেব মনে হয় আছেন, আপনি একটু দেখেন কে কে হাত, অনেকেই হাত উঁচু করেছেন, কে কে প্রশ্ন করতে চান। আপনি একটু কোঅপারেশন করেন, সবাইকে একটু সহযোগিতা করেন প্রশ্নগুলো করবার জন্য। আগে তো স্যার ইয়ে ছিল না, এমসিকিউ ছিল না, এমসিকিউ এবার কি নতুন করে অ্যাড করে? এবার প্রথম পলিসিতে এটা হয়েছে, এবার এমসিকিউ করা হয়েছে, হয়তো এমসিকিউ হতে পারে। স্যার এখনো কাস্টমস পর্যন্ত আইনের এটা বইটা একটু আবার বলবেন। স্যার এমসিকিউ তে কি নেগেটিভ মার্কিং বা কনফিউজিং অপশন থাকতে পারে? এখনো কনফার্ম না, ওইটা বলা হয়নি, থাকবে কিনা বলা হয়নি। হয়তো যদি পরবর্তীতে জানা যায় আমরা সেটা শেয়ার করব। মানে এখনো শিওর না, মানে এমসিকিউ না রিটেন হবে, মানে রিটেন এমসিকিউ নিয়ে হবে, এটা এমজি পলিসি হলো, এমসিকিউ হবে, রিটেন হবে। এইটা ধরে নিয়ে আমাদেরকে সামনে আগাতে হবে, মানে যদি আইনে পরিবর্তন না হয়। কবে প্রকাশ করা এক্সামটা হবে কি একদিনই হবে নাকি না দুই না, দিনে হবে? একদিনে কি পরীক্ষা, আপনি রিটেন নেবেন, এমসিকিউ নেবেন, তো নেওয়ার পরে তো রেজাল্ট দেওয়া লাগবে নাকি? যেটা যেটা হয় নর্মালি, আগে তো কখনো হয়নি, এবার প্রথম। তার মানে আপনি প্রথম কি করবেন, আপনি প্রথম এমসিকিউ দিবেন। এমসিকিউ দেওয়ার পরে হয়তো 10,000 পরীক্ষা দিল, পাশ করলো 5,000, তাহলে 5,000 বাদ, ওই 5,000 উইল সিট ফর দ্য রিটেন, নাকি? বাস্তবতা তো সেটাই। স্যার দুইটাই কি সেন্টার চট্টগ্রামে হবে নাকি আমাদের ঢাকায় ডিভিশনে হতে পারে না, পরীক্ষা? পরীক্ষা তো এখনো পর্যন্ত সমস্ত পরীক্ষা চট্টগ্রামে হয়। এবছরও হয়তো যেহেতু একাডেমি চট্টগ্রামে যাবেন, যারা চট্টগ্রামের মানুষ আছেন তারা ঢাকার তাহলে মানুষকে রিসিপশন দেবেন। এমসিকিউ ডিটেল তাহলে কি আলাদা দিতে হবে? মানে কোথা থেকে হুম? ভ্যাট কাস্টমস কত থেকে কত একটু যদি জানাই তো।
আমি লিখে দিচ্ছি, কিন্তু কাস্টমস 25 নাম্বার থাকবে, ব্যাটে 40 নাম্বার থাকবে, আমদানি রপ্তানি ফরেন ট্রেডে 15 নম্বর থাকবে, স্যার 25 নম্বর ভ্যাট থাকবে। এক্সামে স্যার ভ্যাট এক্সামে এমসিকিউ এর ক্ষেত্রে না না, এমসিকিউ তো এরকম ভাগ নাই। এমসিকিউ কিভাবে প্রশ্ন হবে এটা তো প্রথম, হয়তো ওইভাবে একটা অনুমান করে তারা করবে, ওইভাবে রেশিও করেই করবে। স্যার ভ্যাট কাস্টমস এক্সামে আইনের বইয়ের নামটা আবার একটু বলবেন প্লিজ। কোনটা? স্যার কাস্টমসের বইয়ের কাস্টম আইন লেখক ও বিধি, কাস্টমস আইন ও বিধি, আব্দুল হাকিম। এই বইটা কেন বললাম, এই বইটা মোটামুটি নির্ভুল, অধিকাংশ গাইড বইগুলো ভুলে ভর্তি থাকে, কিন্তু এই যে 3টা বইয়ের কথা বললাম বাজারে, এই 3টা বই মোটামুটি নির্ভুল আছে এবং আইনগুলো আপডেট করা আছে। আব্দুল হাকিমের বইটা যদি কিনেন, সেই জায়গাতে আপনি আপডেটেড আমদানি নীতি আদেশও পাবেন, আপডেটেড রপ্তানিও পাবেন, ওইটার ভিতরে আপডেটেড ফরেন এক্সচেঞ্জ গাইডলাইন 1947 পাবেন। মিন ওই বইটা কিনলে দ্বিতীয় নতুন করে আপনাকে আমদানি নীতি আদেশ কেনা লাগবে না, রপ্তানি নীতি কেনা লাগবে না, ফরেন এক্সচেঞ্জ গাইডলাইনও কেনা লাগবে না। ঠিক আছে? স্যার আসসালামু আলাইকুম। আসলাম। স্যার এই দেখা যায় কি যে এনবিআর যে পরীক্ষাটা, যেমন আইটিপিটা হয় বিশেষ কর একাডেমি, এই বছর পাস হচ্ছে 12,500, হুম পরীক্ষার মতো ছিল হলো 16,000, আর হুম মূসক পরামর্শকটা নেয় হলো ব্যাট এবং এক্সাইজ একাডেমি চিটাগাং, হুম এবং দেখা যায় যে 2310-এর মধ্যে মাত্র পাস করেছে 10 জন। মানে এখানে স্যার মানে দেখা যায় যে তাদের তো স্যার মোটিভই তো নাই পাস করার। শোনেন, এখন কথা হলো, আমরা মুসলমান আছি না? আপনি হিন্দু না মুসলমান? স্যার আমি মুসলমান স্যার। আপনি মুসলমান। আমরা মুসলমান হিসেবে গায়েবে বিশ্বাস করি, করি না? মুসলমান হিসেবে গায়েবে যদি বিশ্বাস না করে, তার কি ইমান থাকবে? আল্লাহকে আপনি দেখছেন? না স্যার। আপনি দেখেন, আপনি কি কিয়ামত দেখছেন? না স্যার। আপনার পুলসিরাত হবে, বিচার হবে কিয়ামতের দিন, সেগুলো কি হবে? আপনি তো দেখেননি, কেউ দেখেনি, কিন্তু এগুলোতে বিশ্বাস করি কিনা? জি বিশ্বাস স্যার। করি। কিছু মানুষ আছে আবার বিশ্বাস করে না, আছে না? অনেক লোক আছে নাস্তিক যারা আছে, তারা কি বিশ্বাস করে? না স্যার। এখানে এখানে যারা বিশ্বাস করে তাদের বক্তব্য হলো, যদি তুমি ভালো কাজ করো করো ওই যে বিচার হবে পরকালে, পরলোকে, সেইটার জন্য তুমি রিওয়ার্ড পাবা। যদি তুমি খারাপ কাজ করো, তুমি পানিশমেন্ট পাবা। তো যারা এটা বিশ্বাস করে না, তারা তো বলে যে এটা কথা ঠিক না, ভুয়া কথা। তো যারা বিশ্বাস করে তাদের বক্তব্য হলো, ভাই যদি ভুয়া হয় তাহলে তো আমার কোনো সমস্যা নাই, আমি তো পার পেয়ে যাব। যদি আমাদেরটা সঠিক হয়, এই বিচার হয়, তোমার পরিণতি কি হবে? তুমি তো পানিশড হবা। এই জন্যই আমরা কি করব, অতীতে কি হয়েছে না হয়েছে, কি হবে না হবে, দ্যাটস নো ইস্যু। গতবার 10টা পাস করছে, এই জন্য আমি পরীক্ষা দেব না, মনটা খারাপ, এটা আমি করব না। গতবার 10টা পাস করছে, আমি চেষ্টা করব ওই 10 জনের ভিতরে আমি কেন একজন হব না। এইবার ওই 10 জন পাশ করাতে যে যদি 1000 পাস হয়, তাহলে আমি পাশ করে যাব। আর যে বিশ্বাস করছিল না, যে সে মনে করছিল গতবার তো 10 জন পাশ করাইছে, এবার হয়তো একজনও করাবে না, সে পরীক্ষা দিল না। তো সে পরীক্ষা দিল না, আপনি পরীক্ষা দিলেন, আপনি ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিলেন, আপনি পাশ করে গেলেন, আপনি কনসালটেন্ট হয়ে গেলেন। তাহলে যে পরীক্ষা দিল না আর আপনি যে দিলেন, আপনারা দুইজন কি এক? ঠিক আছে স্যার। না। এই জন্যই ওই প্রশ্ন আমার দরকার নাই। আমার দরকার হলো, লাস্ট ইয়ার 10 people has been passed, this year maybe past 10. I the Habibur Rahman, why will not be the number one among this that sorts of 10? Maybe। আর যদি ওই জায়গায় 10-এর জায়গায় 1000 হয়, তাহলে তো আমার জন্য পথ প্রশস্ত হয়ে গেল। এই জন্যই আমরা চেষ্টা করব সর্বোচ্চ পরিশ্রম দিয়ে আমার মেধাকে কাজে লাগায়ে পরীক্ষাকে সর্বোচ্চ সফলভাবে দেওয়ার জন্য এবং পাশ করার জন্য। আচ্ছা, এই পরীক্ষাটা দিতে গেলে দেখা যায় যে আমরা চান্সে গতবারে অ্যাটেম্প নিছিলাম, এবং দেখা যায় মানে প্রচুর স্যার রাত জেগে পড়াশোনা করছি। আমি একটা চাকরি করি, দেখা দেখি যে অফিসের ছুটি টুটি নিয়ে ম্যানেজ করে চিটাগাং গেছি, সেখানে স্যার দেখা যায় যে একটা কষ্ট আমার করতে হয়েছে, আবার বিভিন্ন জায়গায় ট্রেনিং ট্রেনিং করে কষ্ট করছি, কিন্তু ফলাফল দেখা গেল স্যার মানে তাদের যে অ্যাক্টিভিটি দেখে খুব নিরাশ হয়েছে। এই কথাগুলো নিয়ে তো আলাপ হলো এত সময়।
আপনি দুনিয়াতে কি নেগেটিভও আছে পজিটিভও আছে, তাই সেটা কি না? আশা আছে, হতাশা আছে, নিরাশা আছে, আছে কি না? তো যে নিরাশাবাদী সে সে সবসময় নিরাশার ভিতরে থাকে, যে আশাবাদী সে সবসময় আশার ভিতরে থাকে। ওই টেলিভিশনে একটা অ্যাডভার্টাইজ দেয়, দেখছেন? ওই এক ছেলে আর এক মেয়ে এক জায়গায় বসে আছে। তো সেই জায়গায় কি হচ্ছে, সূর্য একেবারে লাল টকটকে পটে চলে গেছে পশ্চিম দিগন্তে, এবং এই সূর্যে যখন লাল হয়ে গেছে তখন এক ঝাঁক পাখি ওই সূর্যের নিচে দিয়ে উড়ে যাচ্ছে। তো তখন মেয়েটা ছেলেকে বলছে, তুমি কি কিছু দেখো? তাহলে যে হ্যাঁ দেখি। কয় কি দেখি? কয় এটা পাখি উড়ে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে। ছেলেটা মেয়েকে বলছে, তুমি কি কিছু দেখো? হ্যাঁ আমি দেখি। কয় তুমি কি দেখো? কয় আমি দেখি একটা সুন্দর চেইন, তার ভিতরে একটা লকেট বসানো আছে। ঠিক আছে? তো যে যেইভাবে চিন্তা করবে পরিণতিটা সেই রকম হবে। ঠিক আছে? আমি যদি চিন্তা করি গত বছর দেই নাই, আমি এবারও দেব না, এবার আমি পরীক্ষা দেব না। আসলে বিষয়টা হচ্ছে এরকম যে স্যার, ভ্যাট আইন খুব প্র্যাকটিক্যাল বেসড, কিন্তু পড়া হয় থিওরি মুখস্থ করে। ভ্যাট অ্যাক্ট, রুলস, এসআরও অর্ডার সবই কিন্তু বাস্তব কাজের সাথেই নির্ভরশীল। আমরা কিন্তু সেটা সংজ্ঞা মুখস্থ করি, ধারা নম্বর মুখস্থ করি, কিন্তু কেস স্টাডি ক্যালকুলেশন বেসড প্রশ্নে অনেক দুর্বল থাকি। আপনি ঠিকই বলেছেন। রাইট স্যার? আপনি আপনি ঠিকই বলেছেন, থিওরি আপনাকে পড়তেই হবে, কিন্তু শুধু থিওরি যদি মুখস্থ করেন, আপনি তাহলে হবে না। স্টাডিতে না যান, আপনি প্র্যাকটিস যেটা বললাম, সেশন উইল বি ভেরি মাচ, টিচিং উইল বি ভেরি মাচ, আবার স্যার লার্নিং উইল বি প্রশ্নে ভেরি মাচ। প্রশ্নে আসে এসআরও সার্কুলার লেটেস্ট অ্যামেন্ডমেন্ট থেকে। অর্ডিনারি পরীক্ষার্থীর মানে আমরা সাধারণত পুরনো নোট পড়ে বা আপডেট এসআরও পড়ে না না পড়ে আমরা হচ্ছে পরীক্ষা দিতে চলে যাই। অথচ ভ্যাট আইন প্রায় পরিবর্তন হয়, একটা নতুন এসআরও থেকেই 10 থেকে 15 নম্বরের প্রশ্ন আসে মনে হয়। আমরা সে কথা কিন্তু বলছি, যে বিষয়গুলো সংশোধন হয়, মডিফিকেশন হয়, এনরিচ হয়, সেইগুলো থেকে প্রশ্ন বেশি আসে। আমাদের আবার স্যার, ক্লাসগুলোতে আমরা সেইটাতেই ফোকাস করার চেষ্টা করব। হ্যাঁ আবার স্যার নিউমেরিক্যাল অ্যান্ড রিটার্ন বেসড প্রশ্নেও ভয় পাই। যেমন স্যার কমন সমস্যা হচ্ছে ভ্যাট পেবল হিসাব, টার্নওভার বনাম ভ্যালু এডিশন, মূসক 9.1 আর 9.2 লজিক, এই এই সবগুলা নিয়ে একটু সমস্যা। এই অঙ্ক আসবে না ভেবে স্কিপ করে অনেকে, কিন্তু পরীক্ষায় 30 থেকে 40% মার্কস এখানে থেকেই আসে স্যার। ঠিক বলেছি স্যার? অনি সাহেব, আপনি কি প্রশ্ন করতে চাইছিলেন? আপনি কি আপনার প্রশ্ন আছে না পেয়ে গেছেন? অনি। আনাম হুসাইন, আনাম হুসাইন বলেন। আসসালামু আলাইকুম আসসালাম। স্যার, আমার একটু কোয়েশ্চেন হয়তো বা এটা প্র্যাকটিক্যালি যেটা আমরা ফেস করি স্যার, যেটা বর্তমানে দেখা যায় যে অনেকগুলা ইয়াতে প্রতিষ্ঠানে ইএফডি মেশিন অথবা পজ মেশিন ইউজ করা হয় স্যার। এই ক্ষেত্রে যদি এই কোনো কোম্পানির জন্য অথবা কোম্পানির যদি এই এক্সপেন্সটা হয়ে থাকে, এক্সপেন্স কোম্পানির কোনো কিছু প্রোডাক্ট পারচেজ করার জন্য, প্রোডাক্ট পারচেজ করে যদি ইএফডি মেশিন অথবা পজ মেশিন থেকে যে চালানটা ইস্যু করা হয় সেটা নেয়, এই ক্ষেত্রে স্যার চালানের মধ্যে কোম্পানির কোনো অ্যাড্রেস অথবা কোম্পানির বিন নাম্বারটা দেওয়া হয় না, এটা কি কোম্পানি এক্সপেন্স ডিমান্ড করতে পারবে? আমাদের আইনের বিধান হলো, শোনেন, আমরা আজকে কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে আসছি। আমরা বলছি আজকে এই ধরনের প্রশ্নে আমরা যাব না, আমাদের সামনে একটা পরীক্ষা আছে, ওই পরীক্ষায় পাশ করতে গেলে আমাদের করণীয় কি সেইগুলো নিয়ে আলাপ করব। তারপরে আপনি যখন, যেহেতু আপনার অন্যদেরকে সবাই বলবো অন্য প্রশ্ন, ওই ধরনের প্রশ্ন করবেন, আর যেহেতু আপনি প্রশ্নটা করে ফেলছেন আপনার উত্তরটা দেওয়া ভালো। আমাদের আইনের বিধান হলো, আপনি যদি আপনি যদি মূসকের পরিণতি পেতে চান, রিয়াদ পেতে চান, সুবিধা নিতে চান, ডেফিনেটলি ইএফডি মেশিনে আপনার বিন নম্বর লেখা থাকতে হবে। এখন যদি ওইটা বিন নম্বর লিখে নিয়ে আসেন, আপনি স্টারে গেলেন, স্টারে যে আপনি 1000 টাকার খাবার কিনলেন, খাবারের বিল করার আগে আপনি যদি ওনাকে বলে দেন, ভাই আমার বিল নম্বর এটা, আপনি ইনসার্ট করে দেন, সে যদি আপনার বিলের ভিতরে ইনসার্ট করে দেয় আপনি বেনিফিট পাবেন, না হলে পাবেন না। এটা হলো আইনের বিধান। এটা নিয়ে আমরা পরে ক্লাসে ডিটেল আলাপ করব।
ঠিক একটু আছে? এড করি স্যার, এখন ওদেরকে রিকোয়েস্ট করলে ওরা বিন নাম্বারটা এটা তো দিতে বললাম চায় না। দিস ইজ দ্য ইস্যু অফ দ্য প্র্যাকটিস। এই প্র্যাকটিস নিয়ে কথা বললে আমরা একাডেমিকে আমাদের যে গুড ওইটাতে পিছিয়ে যাব। হ্যাঁ, আমরা তো পড়ি ওই সমস্যা তো শুধু আপনার না, এনবিআর এর চেয়ারম্যানও আছে, উনি বলছে গত একটা মিটিং আমাদেরকে বলছিল, আমি এত মিষ্টি কিনলাম, কই কোনো মিষ্টির দোকান তো আমাকে 6.3 দিল না। ঠিক আছে? তো ব্যাপারটা হলো এইটা। তো মিষ্টির দোকানে তো ইএফডি থাকা উচিত, রেস্টুরেন্টে তো ইএফডি মেশিন থাকা উচিত, নাকি উচিত কিনা? শিওর শিওর স্যার। ও হয় না তো আপনাকে ওইটাই দিচ্ছেন না, তারপরে তো আপনি বলছেন কি যে আমাকে মূসক নম্বর লিখে দিতে হবে। ডিফিকাল্টি স্যার যেটা বললেন, আস্তে আস্তে আপনাদের মতো মানুষ যখন আসবে, যারা এই স্যার আড়ং এর মতো স্বনামধন্য কোম্পানিও কিন্তু ওই জিনিসটা দেয় না, ওরা বলে যে আপনার বিন নাম্বার এখানে দেওয়ার সুযোগ নাই। রাইট রাইট, এইগুলো দায়িত্ব কর কর্তৃপক্ষের। কর্তৃপক্ষ কি আমাদের সেকশন 78 আইনে সেটা জি, বলছে, আমরা আসসালামু সেটাই আলাইকুম বলবো। আসলাম। স্যার, আমাদের যে অ্যাডমিশন প্রসিডিউর সম্পর্কে একটু বললে ভালো হতো। অ্যাডমিশন প্রসিডিউর আসলে কর্তৃপক্ষ জি আছে, ওনারা স্যার বলবেন। স্যার স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যাঁ, স্যার আপনার স্ক্রিনটা ওইগুলো যদি একটু বললে ভালো করতেন, হতো স্যার। আমি একটু শেয়ার করতাম, আমাদের অ্যাডমিশন প্রসিডিউর একটু সবার সাথে শেয়ার করতাম স্যার প্লিজ। রাইট, বল। স্যার স্ক্রিনটা আপনার শেয়ারটা স্টপ করবেন প্লিজ, আমি একটা স্ক্রিন শেয়ার করবো প্লিজ। আমি 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 স্টপ করে দেবো, তাই না? একটু Yes, একটু লাইনে থাকবেন। ওকে, আমি স্টপ করে দিছি। জি, থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ আজকে সেশনটিতে যুক্ত হয়েছেন এবং এখন পর্যন্ত যারা যুক্ত আছেন। তবে আমাদের এই যে কোর্স আমরা অফার করব ভেট কনসালটেন্ট এক্সাম প্রিপারেশনের জন্য, সেটা সম্পর্কে আমি একটু শর্টলি বলছি। আমাদের কোর্সে রাখা হয়েছে টোটাল 20টা সেশন। টোটাল 20টা সেশন থাকবে, মডেল টেস্ট থাকবে 2টি, যেখানে ভ্যাটের উপরে ক্লাস থাকবে টোটাল 10টি ক্লাস, কাস্টমস এর উপরে 6টি ক্লাস, আমদানি রপ্তানির উপরে 3টি ক্লাস থাকবে, এবং সাধারণ গণিত, বাংলা, ইংলিশ এগুলো মিলে একটা ক্লাস থাকবে, একটা ওভারভিউ সেশন থাকবে। টোটাল 20টি ক্লাস, 2টি মডেল টেস্ট থাকবে। যেখানে সেশন হবে হাইব্রিড সেশন, হাইব্রিড বলতে অনলাইন থাকবে, ফিজিক্যালও থাকবে। এখানে আমরা অনলাইন ক্লাস রাখার ট্রাই করেছি 16টা সেশন অনলাইনে হবে, এবং অফলাইন হবে 4টা সেশন, 2 দিনে 4টা সেশন হবে। হ্যাঁ, ফুল ডে হবে। এই হচ্ছে সেশন সংখ্যা। এবং অনলাইন ক্লাসটা হবে সপ্তাহে 2 দিন রাখা হয়েছে, এটা সানডে এবং টুইসডে, এবং ক্লাসগুলো হবে রাত 9টা হবে। প্রতিটা সেশন 1.5 থেকে 2 ঘন্টা হবে। এখন এই সেশনটা কভার করতে গিয়ে যদি সিলেবাসের কোনো কিছু বাকি থাকে, যদি অতিরিক্ত কোনো সেশনের প্রয়োজন হয়, আমরা সেটাও অ্যাডজাস্ট করব। এখানে আমাদের কোর্স ফিটা যেটা নির্ধারণ করা হয়েছে, এটা রেগুলার ফি 10,000, বাট আর্লি বার্ড অফার থাকবে 5,000 টাকা থাকবে। বাট আজকে যারা প্রেজেন্ট আছেন, ওই ওয়েবিনারে যারা প্রেজেন্ট আছেন, তাদের জন্য একটা স্পেশাল অফার থাকবে, সেটা হচ্ছে অনলি 4,000 টাকা। 4,000 টাকা, সেটা আগামী কালকের মধ্যেই যারা ভর্তিটা কনফার্ম করবেন, আমরা চ্যাট বক্সে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দিয়েছি, সেটা ফিল আপ করে রাখতে পারেন। কালকের মধ্যে যারা কনফার্ম করবেন তাদের জন্য আমরা 4,000 টাকা রাখবো। এবং সেই সাথে আমাদের চেয়ারম্যান স্যারকে আমরা একটা রিকোয়েস্ট করেছি, অ্যাকাউন্টস ফাইন্যান্সের একটা ফান্ডামেন্টাল একটা সেশন কোর্স নেওয়ার জন্য, যেখানে 3 থেকে 4টা সেশন থাকবে, এটা টোটালি ফ্রি পাবেন। হ্যাঁ, এই ছিল ডিটেলস। এবং পেমেন্ট মেথডটা হচ্ছে আমাদের বিকাশ, নগদ আমরা অ্যাকসেপ্ট করছি, এবং ব্যাংক ডিটেলস আছে। এই ছিল কোর্স ডিটেলস। তো কোর্স সম্পর্কে যদি কোনো কোয়ারি থাকে আমাকে কোশ্চেন করতে পারেন প্লিজ। জি ভাই, আমার একটা কোয়ারি ছিল ভাই। শিওর। হ্যাঁ, আমি একটু আগে এটা জয়েন কি করছি, আমি জানতাম 9টার দিকে, কিন্তু আমি আসলে অ্যাটেন্ড করতে পারি। এই ক্লাস রেকর্ডিংটা কি দেওয়া যাবে? মানে আমি এটার উপর বেস দেখে আমি আগামীকাল রেজিস্ট্রেশনে নিব, তাহলে মানে আমি ওভারঅল সিনারিওটা দেখতে পারিনি আপনাদের এই আজকের প্রেজেন্টেশনটা। অবশ্যই আমরা শেয়ার করব, রেকর্ডিং শেয়ার করব, সমস্যা তাহলে নেই। কাইন্ডলি একটু রেকর্ডিং শেয়ার দিয়ে দেন, তাহলে ওটা বেস করে কালকে আমি দেখি ইনিশিয়েটিভ নিব। ওকে ভাই, এইটা কি সিএফও ক্লাসের যেদিন এই 2টা দিন কি সেদিন পড়ে যাচ্ছে? পড়ে যাচ্ছে ভাই প্লিজ। হ্যাঁ, সানডে টুইসডে ক্লাস থাকে আমাদের সিএফও কোর্সে। সমস্যা নেই, যারা একটু সিএফও কোর্স আছেন দেখেন, আমাদের সিএফও কোর্সের সাথে একটু মানে একটু মিসম্যাচ করা, ডিফারেন্ট ডেটে ফেলানো যায় কিনা একটু দেখেন, যদি সম্ভব হয়।
আর যদি মানে অসম্ভব হয় তাহলে তো কিছু করার নেই, কারণ আমাদের তো প্রতিদিনই ক্লাস থাকে। সাজুল বুঝতে পারছেন? জি যারা স্যার সিএফও বুঝতে পেরেছি। কোর্সের সাথে এডিশনাল অ্যাড হতে চায় তাদের জন্য দেখেন এটা একটু অন্যভাবে অল্টারনেটিভলি করা যায় কিনা। না করতে পারলে আসলে ওনাদেরকে বলতে হবে যে না, সবগুলো ক্লাস কোইন্সিডেন্ট করবে, মানে দু একটা ক্লাস করবে আর কি, সেটা বলে নিয়ে না প্লিজ প্লিজ। আচ্ছা, শিওর। আরেকটা কথা, ওটা এটা কবে থেকে কবে ডিউরেশন টাইমটা, আমাদের সিএস ক্লাসটাও তাহলে যাওয়ার সাথে ইয়াটা না হয়। আমাদের আমাদের জানুয়ারি থেকে শুরু হবে ক্লাসটা, জানুয়ারির ফার্স্ট উইক থেকে শুরু হবে। আর শেষ হবে কবে? আচ্ছা, টোটাল ক্লাস তো 20টা, এটা সপ্তাহে 2টা করে ক্লাস থাকবে। সেক্ষেত্রে হচ্ছে 2 মান্থ লাগবে। যদি এটা এক্সাম ডেটটা এসে যায়, এটা সপ্তাহে 3 দিনও হতে পারে। হ্যাঁ, এক্সাম ডেটটা যদি আর্লি হয়। এক্সাম ডেট আসবে, আসলে আগানো হবে, এবং ফিজিক্যাল ক্লাসগুলো নিলে তো আপনি আরো আগায় যাবে। মানে আমরা চেষ্টা করব যে আপনাদের ক্লাসগুলো মানে অ্যাবজর্ব করে এবং যত দ্রুত শেষ করা যায়। এক্সাম টাইম তো আমরা জানবো, আমরা আগের থেকে, আপনারা জানার আগে আমরা তথ্য পাবো যে কবে হতে পারে, সেই অনুযায়ী আমরা ক্লাসের সংখ্যা এবং ফ্রিকোয়েন্সি এবং ফিজিক্যাল ক্লাস এবং ডিজিটাল মানে হাইব্রিড ক্লাসটা অ্যাডজাস্ট করবো, তাই তো সাজিদুল? জি, রাইট স্যার। আচ্ছা, ওকে, ঠিক আছে। ফিজিক্যাল জেনারেলি ক্লাস পরীক্ষা কি মাসে হয়? সুবিধা হবে। ফিজিক্যাল ক্লাস সরি, বুঝিনি। সার্কুলারটা একটু লাগবে আমাদের। রাখতে পারবেন? সরি, কথা বুঝতে পারছি না। ফিজিক্যাল ক্লাসে যদি কথা থাকে, আমরা ফিজিক্যাল ক্লাসটা ফ্রাইডে করব। যদি করি সেটা ফ্রাইডে হবে ফিজিক্যাল ক্লাস। আর সার্কুলারটা কি দেওয়া যাবে? সার্কুলার হ্যাঁ, সার্কুলারটাও দেওয়া যাবে। আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যারা যুক্ত আছেন, আমরা সার্কুলার সহ আমাদের কোর্সের ডিটেইলস সহ আমরা শেয়ার করব ইনশাআল্লাহ। ফিজিক্যাল ক্লাসটা ফ্রাইডে নিলে আমাদের সিএস যারা চার্টার সেক্রেটারিজ করতেছে তাদের আবার ফ্রাইডে, আমাদের তো জানুয়ারি সেশনে পরীক্ষা সব ফ্রাইডেই রাখছে, ফ্রাইডে এবং স্যাটারডেটা। অবশ্যটা দিনের বেলায় করলে ঝামেলা হয়ে যায়। সেক্ষেত্রে এটা এটা আচ্ছা, ঠিক আছে, এটা নিয়ে আমরা কথা বলতে পারি। আমরা তো অনলাইন তো সেশন আমাদের রেকর্ডিং দেখতে পারবেন, সমস্যা নেই। ফিজিক্যালটা খুব করলে আমাদের জন্য ওটা ফ্রুটফুল হবে বেশি, ফিজিক্যাল ক্লাসটা অনলাইন বেস থেকে। ওখানে কোশ্চেন হ্যাঁ, আনসার বাট বলা যাবে। বাট সম্পূর্ণ কোর্সটা ফিজিক্যালি আসলে করাটা কষ্টকর। সম্পূর্ণ অনেকেই নয়, আছেন। যতটুকু বেশি পাওয়া যায় হ্যাঁ আমাদের হ্যাঁ, সাথে যে। জি আমরা ট্রাই করবো ইনশাআল্লাহ ফিজিক্যালি যতটা ক্লাস রাখা যাবে ট্রাই করবো। আচ্ছা, আরজেএসসির সঙ্গে এটা ওভারল্যাপিং করবে কিনা, আমরা যারা আরজেএসসি তে ভর্তি হয়ে আছি? আমার মনে হয় মানডে টু ওয়েডনেসডে করলে বোধহয় ভালো হয়। আর জেনারেলি পরীক্ষাটা কোন মাসে হয়? না, পরীক্ষাটা হয়তো রিসেন্টলি হবে। আপনার ওই এখন নির্বাচনের আগে হবে কি না, নির্বাচন হয়তো পরেও যেতে পারে। এটা ডেটটা ওনারাই ফিক্স করবে আর কি। এটা আমরা এখন সরাসরি বলতে পারছি না আর কি। না জেনারেলি মানে প্রিভিয়াস অ্যাকর্ডিং অনুযায়ী আপনার আছে না, মেতে হয় বা জুনে হয়, ওইরকম ওইটার জন্য বলছি। এবার তো জুনে হয়েছে, গতবার জুনে এবছর হয়েছে। জুনে হয়েছে। এর আগের বছর? আচ্ছা, আমাকে একটু বলবেন যে আরজেএসসি, আমরা যারা আরজেএসসি তে ভর্তি হয়ে আছি তাদের সঙ্গে কি এই ক্লাসটা কি ওভারল্যাপিং করবে কিনা? না না না, করবে না। আজ ক্লাসটা বুধবারে হচ্ছে তো, করবে না। ওকে। তার মানে স্যার এই কোর্স করে আমরা মোটামুটি 4-5 মাস সময় পাবো না? জি, যদি জুনে হয় তাহলে টাইম পাচ্ছেন, 5-6 মাস টাইম পাচ্ছেন যদি জুনে এক্সামটা হয়। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি। আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা, আমি তো এখনো অ্যাপ্লিকেশনই করি নাই অবশ্যই ইয়ার জন্য, সেটা লাস্ট ডেট 31 বা সম্ভবত ডিসেম্বর। জি, তো এর মধ্যে তো অ্যাপ্লিকেশনটা করে ফেলতে হবে আগে। হ্যাঁ, এটা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটা অবশ্যই কি করতে অনলাইনে হবে। না অফলাইনে করতে হবে? এটা আপনাকে অনলাইনে করতে হবে। অনলাইনে করে আবার কুরিয়ারে ডাকযোগে তাদেরকে পাঠাতে হবে, 31 ডিসেম্বরের মধ্যে পাঠাতে হবে। অনলাইনে করতে হবে, দেন হচ্ছে আপনাকে কুরিয়ারে করতে হবে ডকুমেন্ট সহ। ডকুমেন্ট সহ কি চিটাগংগে দিতে হবে না ঢাকা এনবিআর দিলে হবে? না না, এটা হচ্ছে চিটাগংয়ে আপনাকে কুরিয়ার করতে হবে। কাস্টমস, ভ্যাট এন্ড কাস্টমস এক্সাইজে আছে, ওখানে করতে হবে। আচ্ছা। সার্কুলারটা করলে সব ক্লিয়ার হয়ে যাবে। সার্কুলারটা একটু দিয়ে দিন। জি, আমরা সার্কুলারটা দিয়ে দিব, ওখানে ডিটেইলস লেখা আছে প্রসিডিউর। আচ্ছা, আমার তো অনেক আগে অ্যাপ্লাই করা আছে টোটাল প্রসিডিউর মেনটেন করে। এখন তারা পাইছে কিনা এটা কনফার্মেশন তারা দেয়? কনফার্মেশনটা হচ্ছে এইভাবে মেবি দেয় না। যখন হচ্ছে এক্সামের ইয়াটা হবে তখন হয়তো মেসেজ দিবে আপনাকে ফাইনাল। হ্যাঁ, ওরা রিসিভ করছে কিনা এটার কনফার্মেশন দেয় না।
কারণ আমি তো টোটাল প্রসিডিউর মেনটেন করে যে ফর্ম 18 ওদের ফর্ম ফিল আপ করে এইভাবে দিচ্ছি ওই টোটাল ওরা রিসিভ করছে, কনফার্মেশন পাওয়া যাবে যদি আপনি পোস্ট অফিসে রেজিস্ট্রেশন করে দেন আর কি। মানে আপনি যেটা রেজিস্ট্রেশন করবেন তাহলে আপনি রিসিপ্টটা আমি পাচ্ছেন। পোস্ট অফিসে এই করে রেজিস্টার করে দিচ্ছি ওভারঅল। ওনাদের কাছ থেকে তথ্য পাওয়া যাবে যে ওনারা দিয়েছে কিনা, এটা ওনাদের কাছ থেকে তথ্য আপনি নিতে পারবেন, ট্র্যাকিংটা করতে পারবেন। আচ্ছা আর আপনাদের যে চ্যাট বক্সে যে অ্যাপ্লাই সরাসরি ওদের এখানে প্রেজেন্ট করার দিচ্ছেন ওই অ্যাপ্লাই ইয়াটা না, সরাসরি সুযোগ নেই, আপনাকে ডাকযোগেই পাঠাতে হবে। হ্যাঁ, ফিজিক্যাল ক্লাসটা কি ফুল ডে হবে? হ্যাঁ, ফিজিক্যাল হলে ফুল ডে হবে, সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। পোস্ট অফিস না কুরিয়ার করে দিলে হবে? চিঠিগুলো এটা কি না সরকারি পোস্ট অফিসের মাধ্যমে দিতে হবে? এটা ডাকযোগে লেখা আছে, ওনাদেরকে ডাকযোগে পাঠাতে হবে আর কি। এটা ডাকযোগে পাঠাতে হবে। কুরিয়ারে পাঠাইছিলাম, কুরিয়ারে হয়ে যায়। ডাকযোগে পাঠাতে হবে, অন্য কোনো এক নাই ওটাই। না, ওনারা ডাকযোগে, সার্কুলার ডাকযোগেই লেখা আছে। ডাকযোগে পাঠাতে হবে, হ্যাঁ। আচ্ছা আর একটা দেখলাম আপনাদের চ্যাট বক্সে অনলাইন অ্যাপ্লাইয়ের একটা ইয়া পাঠিয়েছেন, দিয়েছেন। জিবিও থেকে পাঠালে ট্র্যাকিং নাম্বার পাবেন, ট্র্যাক করতে পারবেন অ্যাপ্লিকেশনটা। আচ্ছা ঠিক আছে, ওকে, ধন্যবাদ জি। জি, এই জন্য কোশ্চেন করছিলেন চ্যাট বক্সের বিষয়ে। হ্যাঁ চ্যাট বক্সে যে অনলাইন অ্যাপ্লাই ফর্মটা ওটা আপনারা আমার নিচে একটু দিয়ে দেন পেজে অ্যাপ্লিকেশন ইয়াটা। সার্কুলারটা একটু দিয়ে দিন, সার্কুলার। না সার্কুলার না, ওই যে অ্যাপ্লিকেশনের ইয়াটা। হ্যাঁ, আমি চ্যাট বক্সে দিয়েছি, এবং যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দিব, সমস্যা নেই। হ্যাঁ চ্যাট গ্রুপে বক্সে দিয়ে দেন। হুম জি 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 ওকে। জি। আর কোনো কোয়ারি আছে কিনা আমাদের কোর্স সম্পর্কে? আমাদের স্যাররা আছেন, যদি স্যারের কাছে কোনো যদি কোয়ারি সম্ভব হয় অ্যাপ্লিকেশন ফরম্যাটটাও কি দেওয়া সম্ভব কিনা ইয়েতে হোয়াটসঅ্যাপ গ্রুপে? আচ্ছা, এটা আমরা দিব। আমাদের একটা শর্ট ভিডিও আছে, হ্যাঁ, কিভাবে অনলাইনে করবেন এটার ভিডিও আছে, আমরা ট্রাই করব ভিডিও সহ দেওয়ার জন্য। জি প্লিজ। জি। আর আমি আমার নাম্বারটাও দিচ্ছি, চ্যাট বক্সে দিচ্ছি, যদি কেউ না পেয়ে থাকেন আমাকে ইনবক্সে মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে, আমি ইনশাআল্লাহ ট্রাই করব শেয়ার করার জন্য। আমি নাম্বারটাও শেয়ার করছি। ওকে থ্যাংক ইউ। ভাই আপনার নামটা কি একটু বলবেন, আপনার নামটা? জি, আমি সাজিদুল ইসলাম। জি, সাজিদুল ইসলাম। সাজিদুল ভাই, হ্যাঁ ঠিক আছে ভাই। সাজিদুল ভাই আজকে রেকর্ডটা একটু কাইন্ডলি দিয়েন, আমি মিস করছি তো প্রথম থেকে। ইনশাআল্লাহ জি, জি আমরা শেয়ার করব। ওকে থ্যাংক ইউ। জি ওয়েলকাম। জি, আর কারো কোনো কোয়ারি? বিকাশ, হ্যালো, বিকাশ পেমেন্ট নম্বরটা শেয়ার করবেন কাইন্ডলি। আচ্ছা, আমি চ্যাট বক্সেও দিচ্ছি, বিকাশ পেমেন্টটা দিচ্ছি। আপনার কন্টাক্ট নাম্বারটাও দিয়ে দিবেন। এই জায়গাটা কি একসাথে দিতে বিকাশ হবে নাকি ইয়াগুলো দিতে এটা হবে? কি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া সম্ভব? চ্যাট বক্সে তো এটা ক্লোজ করলে থাকবে না, বাট হোয়াটসঅ্যাপ গ্রুপে হ্যাঁ দিলে তো এটা থেকে হ্যাঁ, যাবে। আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, আমরা ডিটেইলস সব দিয়ে দিব, পেমেন্ট নাম্বার সহ সবকিছু দিয়ে দিব। স্যার আমি অ্যাপ্লিকেশনটা করেছি আপনাদের এই লিংক থেকে। ওকে ওকে, ঠিক আপনার আছে। কাইন্ডলি যে কন্টাক্ট আমরা নাম্বারটাও দিয়ে দেন চ্যাট বক্সে। শিওর চ্যাট বক্সে আমি কন্টাক্ট নাম্বার দিয়েছি। আমার এখন স্ক্রিন শেয়ার করছে, এটা পেমেন্ট নাম্বার, কেউ স্ক্রিনশট নিতে পারেন পেমেন্ট নাম্বারটা। আসসালামু আলাইকুম বস, আমি একটা ফোন করব। জি জি প্লিজ। জি, আপনি আমাদেরকে সিকোয়েন্স অনুযায়ী তারা আমাদের হাত খোলা অ্যাপ্লিকেশন এবার খোলা এখানে অর্গানাইজেশন একটু এটা আমি একটু করছি। জি, কে যেন কোশ্চেন করছিলেন, প্লিজ এখন করুন। আমি আমাদেরকে পর্যায়ক্রমে অ্যাপ্লিকেশন ফর্ম, সার্কুলার প্লাস আপনার শর্ট ভিডিও, এরপরে আপনার পেমেন্ট প্রসিডিওর, আপনার এখানে কোচিং করার জন্য সবগুলো ডিটেলস দিয়ে দিলে সিকোয়েন্স অনুযায়ী, তাহলে আসলে সবাই কোশ্চেনও করবে না, আর ডিটেলস সবাই সবকিছু ইজিলি ওইখান থেকে দেখতে পারবে যার যার মতো করে, যখন সুবিধা হয়। শিওর আমরা শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, প্লিজ। আচ্ছা, যে কোর্সে যে আমরা ফিজিক্যাল ক্লাসের কথা বলা হচ্ছে, যারা চিটাং থেকে জয়েন করবে তাদের ক্ষেত্রে বিষয়টা কিরকম হবে? আচ্ছা, চিটাগাং থেকে যদি আসা সম্ভব হবে, এর আগেও আমাদের ফিজিক্যালি চিটাগাং থেকে অনেকেই আসছেন, যদি আসা সম্ভব হয় অবশ্যই আসবেন, অথবা এটা আমরা ফিজিক্যাল যেটা হবে সেটা অনলাইনেও অ্যাক্সেস দিব, হ্যাঁ, জুমের মাধ্যমে অনলাইনেও আপনি এই ক্লাসে অ্যাটেন্ড করতে পারবেন। আপনাদের অফিসের লোকেশনটা কোথায়?
আমাদের অফিস লোকেশন মতিঝিল সিটি সেন্টারে লিফটে 26-এ আমাদের অফিস। থ্যাংক ইউ। জি প্লিজ, আর কারো কোনো কোয়ারি প্লিজ? বইগুলো বলেছিলেন হচ্ছে আবু সুফিয়ান আব্দুল রউফ স্যারের আর আব্দুল হাকিম, আর আর কি করে বলেছিলেন? ফিজিক্যাল ক্লাস সবগুলো কি পাই যেতে হবে? সরি বুঝিনি ভাইয়া, মমিন ভাইয়া বুঝিনি। হ্যাঁ, ফিজিক্যাল ক্লাস যে 4টা ফিজিক্যাল ক্লাস নিবেন, স্যারটা কি পাই হ্যাঁ, যেতে হবে? আমরা ট্রাই করব ফ্রাইডেতে, কারণ সবার জন্য ভালো হবে। তারপরে যদি পাই যেতে ভালো হবে, কারণ অনেকে তো চাকরিজীবী এটি আছে বেশিরভাগই, জি জি পাই হলে বেটার। জি ফ্রাইডে আমরা ট্রাই করবো। ঠিক ফ্রাইডে আছে হলে সাজেদুল বিকালের ভাই। সেশনে দেখেন, কারণ আমাদের যারা সিএস আছে এদের আবার ফ্রাইডে পরীক্ষা পড়ে, ফ্রাইডে স্যাটারডে। স্যার আপনাদের ফ্রাইডেতে স্যাটারডে মনে হয় বেশি ভালো, কারণ কি স্যাটারডেতে আমরা লং ডে টাইম পাবো, তো ফ্রাইডেতে জুমার নামাজ থাকে, স্যাটারডে ওটা থাকে না। ওকে ওকে, সমস্যা নেই, আমরা তাহলে স্যাটারডে করতে পারি। আর সিএস এর পরীক্ষা যিনি বলছিলেন, আপনাদের পরীক্ষা কখন হয়ে থাকে? এটা সকালে? আমাদের শুক্রবারে এখন ভাই ওটা ইয়াটা দেখতে হবে, পরীক্ষার ইয়াটা কবে কখন। আচ্ছা আমাদের ইয়া দিচ্ছে আচ্ছা, পরীক্ষার টাইমটা। সমস্যা নেই, আমরা নোট রাখছি। সবার জন্য ফ্লেক্সিবল হয় যেরকম হবে, আমরা ইনশাআল্লাহ ট্রাই করবো সবারটা ফিল আপ করার জন্য। হ্যাঁ, ওটা করলে ভালো হয়, কারণ এই যে পরীক্ষার ইয়াটা আমার হচ্ছে এই যে সিএস এর পরীক্ষার ইয়া আমাদের টাইমটা দিয়েছে সকাল সেশনে, বিকাল সেশনে আপনি ফিজিক্যাল দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমরা নোট রাখছি, আমরা ফাইনালি অ্যানাউন্স করবো আর কি এটা কি করা যায়। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। যে আর কারো কোয়ারি প্লিজ? জি, আশা করছি সবার কোশ্চেন কোয়ারি শেষ হয়েছে, সবার যেগুলো জানার দরকার ছিল আপনারা জেনেছেন। জি, কারো কোনো কোয়ারি আছে? হাফিজুর জি রহমান স্যার জি, কিছু জানতে? আমার একটা কোয়ারি ছিল। স্যারের দুইটা ডিভাইস অন করা আছে মেবি, একটা ডিভাইস একটু অফ করে আরেকটা দিয়ে কোশ্চেন করতে হবে প্লিজ। আপনি আনমিউট হয়ে কোশ্চেনটা করেন, আপনি মিউট হয়েছেন, আনমিউট করে কোশ্চেন করেন প্লিজ। হ্যালো, জি প্লিজ, শুনতে পাচ্ছি। সেটা হচ্ছে যে বিভিন্ন ইয়ারের যে ভ্যাট কনসালটেন্টের কোশ্চেন গুলো আসছে, এগুলো কি এখানে কি শেয়ার করা যাবে? হ্যাঁ, এটা আমরা করতে পারবো, সমস্যা নেই, আমরা করে দেবো ইনশাআল্লাহ। তখন মনে হয় আমাদের কিছু বেসিক ক্লিয়ার হবে যে আমরা কিভাবে প্রিপারেশন নিতে পারবো এইটা। জি জি জি, আপনার আইডিয়া পেয়ে যাবেন। হ্যাঁ, এটা আমরা দিব। আমার মনে হচ্ছে এটা যদি আপনার হোয়াটসঅ্যাপে যদি শেয়ার করেন, দেন আমরা আমাদের ইয়েটা একটু। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের, সমস্যা নেই, গ্রুপে আমরা পেয়ে যাবো। ঠিক আছে থ্যাংক ইউ, আমার এটাই ছিল কোশ্চেন। জি জি, থ্যাংক ইউ। আচ্ছা, একটা প্রশ্ন ছিল আমার, ওই ফর্ম যখন ফিল আপ করবো, তো ওটা কি কোনো পেমেন্ট করতে হয় ওখানে নাকি না? হ্যাঁ, একটা পেমেন্ট, আপনাকে 1000 টাকার পেমেন্ট ড্রাফট করতে হবে ব্যাংকে। হ্যাঁ, ব্যাংকে পেমেন্ট করতে হবে, সেটা ড্রাফট কপি আপনাকে ওখানে ইয়াতে অ্যাডজাস্ট করতে হবে, অনলাইনে অ্যাডজাস্ট করতে হবে, এবং যখন কুরিয়ার করবেন ওই ফিজিক্যাল যে পেমেন্ট রিসিপ্টটা সেটা আপনাকে পাঠাতে হবে। ওই ড্রাফট সহ পাঠাতে হবে? জি। আচ্ছা, আরেকটি জিনিস, আমি আমি মনে করেন আপনার ফর্ম ফিল আপ করলাম, কিন্তু পরীক্ষা দিলাম না, কোনো সমস্যা নাই তো? যদি না সমস্যা হয়, যদি না দিতে পারলাম? না, প্রবলেম না থাকলে দিতে পারবেন না, সমস্যা নেই, ওটা সমস্যা নেই। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমি অনলাইনও করেছি, আবার এই ডাকযোগেও পাঠিয়েছি, কিন্তু অনলাইনে এটা আমার কাছে পরিষ্কার না যে কমপ্লিট হয়েছে কিনা। সেক্ষেত্রে কি শুধু ডাকযোগে যেটা ওইটা দেখে কি ওটা কনসিডার করবে, নাকি দুটোই না ঠিক? না, অবশ্যই অনলাইনে করতে হবে, অনলাইনে করতে অনলাইনে হবে। করেছি, কিন্তু ভ্যাটে তো একটু এদিক ওদিক হলে ওই ইয়েতে ঢোকা যায় না, কিছু প্রবলেম হয়। আর এখন তো একটু ওটা জ্যাম, মানে এখন সবাই তো অ্যাপ্লিকেশন করছে, এখন একটু প্রবলেম হচ্ছে। সেই ক্ষেত্রে যদি মানে আমার ধারণা হয়েছে, কিন্তু যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে ওটা কি করবেন, কি না, বিবেচনায় প্রবলেম নেবেন? বলতে
আপনি কোনো এক্সপার্টকে মানে যে যার এক্সপিরিয়েন্স আছে তাকে একটু দেখাতে পারেন আপনার অ্যাপ্লিকেশনটা হয়েছে কিনা। হ্যাঁ, সমস্যা নেই, বা আমাদের নাম্বার দেওয়া আছে, আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কনফার্ম করে দিব যে এটা হয়েছে কিনা। হ্যাঁ, ওখানে আচ্ছা বোঝা যায় আর কি যে হয়েছে কিনা। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা না, আচ্ছা এটা ঠিক আছে। সাবমিটেড হয়েছে কিনা, সাবমিটেড তো দেখা যায়। সাবমিট হ্যাঁ হ্যাঁ, নিয়েছে, কিন্তু ওর মধ্যে কোনো ভুল টুল আছে কিনা? না, না না, ভুল সাবমিট হলে থাকলে আর সমস্যা সাবমিট হয় না। ভুল থাকলে সাবমিট নেবেই না। আচ্ছা, জি। না আমারটা সাবমিট নিয়েছে। হ্যাঁ, সাবমিটেড হলে ডান। থ্যাংক জি, আর কারো কোয়ারি আছে প্লিজ? কারো কোয়ারি না থাকলে আমরা হয়তো শেষ করে দিব, অনেক রাত হয়েছে। যদি কোনো কোয়ারি না থাকে, আমাদের স্যাররা কিন্তু আছেন আমাদের সাথে, স্যারের কাছে কোনো কোয়ারি থাকলেও বলতে পারেন। আশা করি কারো কোয়ারি নেই। তো স্যার শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি স্যার, স্যারকে অসংখ্য ধন্যবাদ, স্যারের মূল্যবান সময়টুকু শেয়ার করেছেন আমাদের সাথে। তবে আমরা আশা রাখি আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন, ইনশাল্লাহ আমরা একটা কোর্স রান করতে পারবো। ইনশাল্লাহ কোর্সে সবার সাথে দেখা সাক্ষাৎ হবে স্যার। সবাই ভালো থাকবেন, তাহলে আজকে এই জায়গায় শেষ করি নাকি? জি স্যার, জি, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার। জি, আল্লাহ হাফেজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।